আমি ভীষণভাবে অপেক্ষা করেছিলাম যে তোমার এপিসোডটা কবে আমরা শ্যুট করবো। যখন ওই জায়গার নামটা উঠে আসে না, আমার এক্সাইটমেন্টটা চূড়ান্ত পর্যায়ে বেড়ে যায়। তো সেখানে গিয়ে আমারও কিছু এক্সপিরিয়েন্স হয়। আমি একদম শুরু থেকে শুনতে চাই যে কি ঘটেছিল। হোটেলে পৌঁছানোর পর দেখি হোটেলটা একটা সামনে বিশাল বড় একটা লনের মতো। তো প্রথমেই দেখে হোটেলটা ভীষণ সুন্দর লাগে। ইতিমধ্যে যেখানটা রিসেপশন, তো বেলটা দেখতে গিয়ে হঠাৎ করে একটা কালো বিড়াল ও একটা ঝাঁপ দিয়ে ওপরে ওঠে। একটা কোথাও বিশ্বাস করো কেউ নেই, পুরো ফাঁকা। পাশে একটা লোকের ছবি, লোকটার চোখের ওপর থেকে পুরো চুল ঢাকা। তো আমি ফ্রেশ হতে বাথরুমে জাস্ট পাটা দিয়েছি, এলইডিটা অন হয়ে যায়। হঠাৎ ঝিঝি 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 করে টেলিভিশনটা অন হয়ে যায়। হঠাৎ করে ভাবি খুব চিৎকার করতে শুরু করে, সমর্পিতা ইধার আও। লাইটটা অফ। আমি যখন আয়নার দিকে তাকালাম, আমার ট্রিপল ছায়া। জানলার পর্দাগুলো কিন্তু উঠছে, একজন কোনো মেয়ের চিৎকার। ঠিক 12টা, ওখানে একটা ঘড়ি ছিল, ডং ডং করে বাজলো 12টার লাস্ট ঘন্টা। একটা সাউন্ড শুরু হলো, কেউ যেন পায়ে কোনো বুট পরে এবং হাতে লাঠি নিয়ে ঠক 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 করে হাঁটছে। কি বলছো? গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, গল্পওয়ালার আরও একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের পডকাস্টে এমন একটা ঘটনা আপনাদের সামনে উঠে আসবে যা শোনার পর একটা ঠান্ডা স্রোত আপনাদের অন্তরাত্মাকে রীতিমতো শিহরিত করে তুলবে। আজকের পডকাস্টে আমাদের সাথে রয়েছেন সমর্পিতা সাহা। আজ থেকে বেশ কয়েক বছর আগে নিজের পরিবার আর বন্ধুদেরকে নিয়ে সে ঘুরতে গিয়েছিল কালিম্পংয়ের ঋষভ নামক একটি গ্রামে। সেখানে গিয়ে এমন কিছু ঘটনার সম্মুখীন সে হয় যা আজও তার কাছে ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো। নিজের জীবনের ভয়ঙ্কর এক বাস্তব অভিজ্ঞতা সে আজকের পডকাস্টে আমাদের সামনে তুলে ধরেছে। তাই আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো সমর্পিতা দি, ওয়েলকাম টু গল্পওয়ালা। থ্যাংক ইউ অরিত্র, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো বলো? আমি ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও ভীষণ ভালো আছি। আর আজকে আমার আরও অনেক বেশি ভালো লাগছে, কারণ বিগত একটা মাস আমি ভীষণভাবে অপেক্ষা করেছিলাম যে তোমার এপিসোডটা কবে আমরা শ্যুট করব। তার কারণ হচ্ছে, যখন প্রথম তোমার সাথে আমার কথা হয় এবং তুমি প্রথম যখন আমাকে জানাও যে তোমার লাইফের একটা প্যাথেটিক এবং ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স তুমি গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করতে চাও, তখন তুমি আমাকে তোমার ঘটনার একটা নাটশেল পাঠিয়েছিলে। তো যখন আমি শোনা শুরু করি, আর 5জন যেমন ঘটনা পাঠায় আমি শুনি, তোমার ঘটনাটা যখন আমি শোনা শুরু করি, যখন ওই জায়গার নামটা উঠে আসে না, আমার এক্সাইটমেন্টটা চূড়ান্ত পর্যায়ে বেড়ে যায়। তার কারণটা হচ্ছে, আজ থেকে ঠিক 1 বছর আগে, আজ যেমন 11ই জুন 2026, আজ থেকে ঠিক 1 বছর আগে 10th জুন 2025 আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম ঋষভে। তো সেখানে গিয়ে আমারও কিছু এক্সপিরিয়েন্স হয়। তো সেটা আমি অনেকবার শেয়ার করেছি, আমার চ্যানেলেও আমি শেয়ার করেছি। তো যখন আমি জানতে পারি না যে ঠিক ওরকমই একটা জায়গা, মানে ওই জায়গারই একটা ঘটনা আবার আমি শুনতে চলেছি, তো আমি আর বেশি দেরি করিনি। আমি তখনই তোমাকে জানাই আজকের ডেট, এবং আমি ভীষণ এক্সাইটেড, বিশ্বাস করো। তো অবশ্যই ঘটনায় তো যাব, তার আগে আমি জানতে চাই গল্পওয়ালাতে আজকে যে তুমি এসেছো তোমার কেমন লাগছে? গল্পওয়ালাতে এসে তো আমার ভীষণ এক্সাইটেড লাগছে,
কারণ হচ্ছে যে আমি যখন প্রথম আমার ছাত্রছাত্রীদের কাছে এবং আমার বন্ধুদের কাছে তোমার চ্যানেল সম্বন্ধে জানতে পারি যে এখানে এরকম এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করে সবাই, তখন আমি তোমার চ্যানেল ফলো করি। তারপর থেকে প্রায় দিনই এই গল্পগুলো দেখতে দেখতে এবং ঘটনাগুলো দেখতে দেখতে আমি কোথায় যেন মানে চ্যানেলটার মধ্যে হারিয়ে যাই এবং Thank you আমার so much. ভীষণভাবে ভালো লাগে। আর আমি তখন থেকে বলতে পারো যে তোমার ফ্যান হয়ে গেছি। Thank you আর so সেই much. স্টেজে বা সেই প্ল্যাটফর্মে বসে আজকে আমি আমার অভিজ্ঞতার কথা শেয়ার করছি এবং সেই অভিজ্ঞতাটাকে যে তুমি এতটা গুরুত্ব দিয়েছো, এটাতে মানে আমি ভীষণ এক্সাইটেড এবং ভীষণ আপ্লুত। আমি একদম শুরু থেকে শুনতে চাই যে কি ঘটেছিল, কারণ আমার এক ধরনের অভিজ্ঞতা হয়েছে, সেম জায়গায় আরও একটা মানুষের অভিজ্ঞতা। মানে আমি তোমায় বলে বোঝাতে পারবো না যে মানে নাও হোয়াট আই এম ফিলিং রাইট নাও, ঠিক আছে? তো একদম শুরু থেকে বলো কি হয়েছিল। একদম শুরু থেকে যদি আমি তোমায় বলতে যাই তাহলে আমাকে ফিরে যেতে হবে 2019 সালের এপ্রিল মাসের 29 তারিখ, আচ্ছা। যখন আমরা কলকাতা থেকে যাত্রা শুরু করি ঋষভের উদ্দেশ্যে, যেখানে তুমিও বললে যে তোমারও একটা অভিজ্ঞতা আছে। তো ঋষভের যাত্রার জন্য আমরা অনেক দিন থেকে প্রোগ্রাম করছিলাম বা প্ল্যান করছিলাম। কারণটা হচ্ছে আমরা প্রত্যেকেই ব্যস্ত, মানে যারা গেছি প্রত্যেকেই ব্যস্ত, ফ্যামিলি এবং ফ্রেন্ডস সব মিলে আমরা গেছিলাম। তো সবাই মিলে ঠিক করেছিলাম যে আমাদের যে মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে পাহাড় ঘুরবো। বর্ষার এই সুন্দর ওয়েদারে আপনিও কি চাইছেন পাহাড়ে ঘুরতে যেতে, কিন্তু আপনার কাছেও এক্সট্রা টাকা নেই? তাহলে শুনুন, আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর মানুষ নিজেদের রেগুলার কাজের পাশাপাশি এক্সট্রা ইনকামের জন্য নতুন কিছু শেখার চেষ্টা করছে। সেক্ষেত্রে ট্রেডিং শেখাও হতে পারে একটা ভালো অপশান। আর সেই কারণে আমি চুজ করেছি পকেট ব্রোকার অ্যাপ্লিকেশন। রিয়েল মানি ইনভেস্টমেন্টের আগে এখানে আপনি পাবেন $50,000 ভার্চুয়াল মানি, তার সাথে ডেমো অ্যাকাউন্ট, যেখানে আপনি জিরো রিস্কে ফ্রিতে প্র্যাকটিস করতে পারবেন। এছাড়াও পকেট ব্রোকারে রয়েছে ট্রেডিং টুর্নামেন্ট, যেখানে লিমিটেড টাইম আর সেম কন্ডিশনে অন্য ট্রেডার্সদের সাথে কম্পিট করে রিওয়ার্ড পুল থেকে প্রাইজ জেতার সুযোগ আছে। এবার দেখুন আমার রিয়েল অ্যাকাউন্ট। শুধুমাত্র প্রেডিক্ট করতে হবে যে গ্রাফ ওপরে যাবে নাকি নিচে, জাস্ট একটু ওয়েট। এই দেখুন, আমার প্রেডিকশন একদম সঠিক হয়েছে। এছাড়াও থাকছে জেমস, যা ট্রেডিং অ্যাক্টিভিটির মাধ্যমে আর্ন করতে পারবেন, যেগুলো মার্কেট প্লেসে ইউজ বা সেল করা যায়। এই প্ল্যাটফর্মের সবথেকে ইউনিক ফিচার্স হলো আলট্রেড। আলট্রেডের মাধ্যমে যদি ট্রেড সাকসেসফুল হয় তাহলে 100% প্রফিট, অর্থাৎ পুরো $92 সরাসরি আপনার অ্যাকাউন্টে। আর এই আলট্রেড চেস্ট বা মার্কেট প্লেস গিফট থেকে পাওয়া যায়। এছাড়াও মাত্র 2টো ট্রেড ওপেন করলেই ডেইলি বোনাস ক্যালেন্ডার অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। মোস্ট ইম্পর্টেন্টলি উইথড্রয়াল ভীষণ ইজি। আপনারাও যদি এই ট্রেড ট্রাই করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্টার করুন, আর আমার প্রোমো কোড GLPW ব্যবহার করলে প্রথম ডিপোজিটেই পেয়ে যাবেন 100% বোনাস। তবে মাথায় রাখবেন, এটা কিন্তু কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ট্রেডিংয়ে সবসময় রিস্ক থাকে, তাই নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে বুঝে শুনে ট্রেড করুন। পাহাড়ের যে আনন্দটা সেটাকে উপভোগ করব, কাঞ্চনজঙ্ঘার যে সৌন্দর্য শান্ত প্রকৃতিতে দেখব। এবার ঋষভ হচ্ছে একটা খুব ছোট্ট গ্রাম, যেটা সম্বন্ধে অনেক বইতে গল্প পড়েছিলাম এবং যেহেতু আমার ভূগোল বিষয় তাই ঋষভ সম্বন্ধে আমার খুব আগ্রহ ছিল যে ওখানে যাব। তো এবার ওখানের সম্বন্ধে জেনে ওখানকার সমস্ত তথ্য নিয়ে আমরা ঠিক করি যে ওখানে যাব। এবার আমাদের মধ্যবিত্ত পরিবারের যে মেন আশাগুলো থাকে সেটা হচ্ছে যে পাহাড়ে যাব, আনন্দ করব, এই যে ক্লান্তিগুলো সারা বছরে সেটাকে দূর করব। একদম। তো সেখানে আমার হাজব্যান্ড ডাক্তার, উনি গেছিলেন আমার সাথে। আমার মেয়ে, তখন আমার মেয়ে ছোট, আজ থেকে 7 বছর আগের কথা, এখনও 12 পাশ করেছে। আর আমার এক বন্ধু, মানে বান্ধবী আর কি, সে গেছিল, দেবারতী। আর আমার এক ছাত্রী, সে তখন সে 12 দিয়েছে, অপর্ণা, ও গেছিল। আর সাথে গেছিল আমার এক মানে পরিচিতই নেইবার আর কি, উনি উমা ভাবি আর তার ছেলে রিচি। তো এই গ্রুপটা আমরা বানিয়েছিলাম এবং ভীষণ আনন্দ করে আমরা ঋষভের উদ্দেশ্যে রওনা দেব বলে ঠিক করি। আর এই প্ল্যানটা কিন্তু বহুদিন থেকে চলছিল, মানে কোথায় থাকবো, কি করব, কিভাবে আমরা পুরো জিনিসটাকে সাজাবো। তো আমাদের মূল যেটা ছিল সেটা হচ্ছে ঋষভে 2 দিন থাকবো, কারণ ঋষভের সৌন্দর্যটা ভোরবেলা দেখার পর ওখানে যে সন্ধে নামে সেটাও নাকি ভীষণ সুন্দর। তো সেটা দেখার একটা আগ্রহ, আমরা মানে সেই লোভটাকে আটকাতে পারিনি। তো তখন সব দিক থেকে জেনে ঠেনে আমরা নেট থেকেই একটা জায়গার সন্ধান পাই, যেখান থেকে, যে হোটেল থেকে একদম সোজা দেখা যায়
সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা। তো আর তার পাশটাও এত সুন্দর, বা হোটেলের ভিউটাও মানে যে ছবিতে আমরা দেখি সেটা ভীষণ সুন্দর, পুরো একদম কাঠের তৈরি আর কাঁচের, সব বড় বড় জানলা, যেন সেই স্বপ্নের জায়গা আর কি। তো সেইটা দেখার জন্য আমরা সব কিছু ঠিকঠাক করে 29 তারিখ আমরা কলকাতা স্টেশন থেকে কিন্তু রওনা দিই। তো কলকাতা স্টেশন থেকে, কারণ আমরা ট্রেন পাচ্ছিলাম না, তখন আমরা কলকাতা স্টেশন থেকে রওনা দিই। কলকাতা স্টেশন থেকে যখন আমরা গিয়ে নামি, আমাদের ট্রেনটা একটু লেট করেছিল, আচ্ছা, যার জন্য আমাদের যে মানে জায়গাগুলো ঘুরে তারপর যাওয়ার কথা ছিল আমরা সেটা ক্যান্সেল করে দিই। সেটা ক্যান্সেল করে আমরা সোজা ঋষভ যাই, মানে ও রাস্তাতে আরও অনেকগুলো জায়গায় আমরা যাব ভেবেছিলাম। তো ঋষভ যাই, তো এমনি এক্সাইটেড ছিলাম যে ঋষভ যাব। তো সেখানে যাওয়ার পর যখন রাস্তাগুলো দিয়ে যাচ্ছি, তখন এখনকার মতো এত সুন্দর রাস্তা নয়। আর যদিও বড় কথা, তোমার এনজেপিতে নামার পর ঋষভ পৌঁছতেই প্রায় 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগে। একদমই তাই, একদমই তাই। কিন্তু আমাদের যেহেতু আগের দিন দিনে ট্রেন ছিল, তো আমরা পৌঁছে গিয়ে আমরা ভেবেছিলাম আশেপাশে একটু ঘুরবো, মানে গাড়ি নিয়েই আমরা ঘুরে তারপর ঋষভ পৌঁছাবো। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ আমাদের ওই ঋষভে গিয়ে হেঁটে ঘোরার যে আনন্দটা সেটা আমরা করতে চাইছিলাম, কারণ শুনেছিলাম ওখানে একটা মনেস্ট্রি আছে। তো সেটা তো গল্প আছে অবশ্যই, সেই গল্পটা আমি বলবো। তো যখন আমরা পৌঁছাই তখন প্রায় বিকেলের কাছাকাছি, মানে আড়াইটে কি 2:40 এরকম। তো সারা রাস্তায় প্রায় ওখানে কিন্তু তখন এত সুন্দর রাস্তা নয়, একটু ভাঙাচোরা এবং এবড়ো খেবড়ো। ড্রাইভার খুব সাবধানে আমাদেরকে নিয়ে গিয়ে পৌঁছায়। হোটেলে পৌঁছানোর পর দেখি হোটেলটা একটা সামনে বিশাল বড় একটা লনের মতো। তো আমরা লাগেজ ফাগেজ কোনো রকমে নামিয়ে ড্রাইভারকে টাকা দিয়ে ছেড়ে আগে ওই লনে গিয়ে ফটো তুলতে শুরু করি। তো তারপরেই সবাই বলে এই চলো বুকিং টুকিংগুলো করে নিই। তো প্রথমেই দেখে হোটেলটা ভীষণ সুন্দর লাগে, মানে অত বড় বড় কাঁচের, মানে মেন হচ্ছে পুরোটাই কাঁচ, সামনেটা পুরোটাই কাঁচ, এবং সেটা দেখে তোমার এক্সাইটমেন্ট মানে ধরে রাখার মতো নয় যে কখন ঢুকবো। তো ঢুকে আমি ওদেরকে বলি তোমরা ফটো তোলো, আমি যাই একটু ভেতরে গিয়ে আমি অ্যাটলিস্ট রেজিস্ট্রেশনটা যেটা করার, যেটা নিয়ম আর কি, সেটা করি। তো এবার ভেতরে একটা সিঁড়ির মতো, মানে ঢোকার মুখেই একটা সিঁড়ির মতো, তো সেই সিঁড়িটাতে আমি প্রথম ঢুকি। আমার পিছন পিছন আমার ওই ছাত্রী অপর্ণা ও আসে। একটা কোথাও বিশ্বাস করো কেউ নেই, পুরো ফাঁকা প্রথম। হ্যাঁ, পুরো কটেজে মানে ঢোকার মুখটাতে সিঁড়ির ওখানে, সাধারণত রিসেপশনে বা সিঁড়ির কাছে কেউ তো থাকবে, গোটা কটেজটার ওখানে কেউ নেই। এবং আমি ওখান থেকে সোজা বেরোলে পিছনের একটা ব্যালকনিতে বেরোনো যায়। তো সেই ব্যালকনিটা অবধি গিয়েও আমি যখন ডাকছি দাদা কেউ আছেন, তো তখন পর্যন্ত আমি কোনো সাড়া পাচ্ছি না। তারপর অপর্ণা বলল দাঁড়াও ম্যাম, আমি একটুখানি দেখি যে আশেপাশে হয়তো ওনারা কোথাও গেছেন। তো বেরিয়ে ও আবার বাইরে গিয়েও ডাকলো, লনটাতে গিয়ে। তো তখন অবধি কেউ আসছে না। ইতিমধ্যে যেখানটা রিসেপশন, সেখানটাতে আমি দেখছিলাম যে কোনো বেল ফেল আছে কিনা খোঁজার জন্য। তো বেলটা দেখতে গিয়ে হঠাৎ করে একটা কালো বিড়াল, বড় কালো বিড়াল, ও একটা ঝাঁপ দিয়ে ওপরে ওঠে। ঠিক আছে, তো আমি বিড়াল ভালোবাসি, সেজন্য আমার ওরকম কিছু মনে হয়নি যে বিড়াল তো থাকতেই পারে, আর এইসব জায়গায় তো এরকম বিড়াল থাকেই। তো আমি ওকে একটুখানি ধরতে গেলাম, কিন্তু ও ধরা না দিয়ে রীতিমতো দৌড়ে পালিয়ে গেল। তার একটু বাদেই পাশের দিক থেকে, মানে যেটা লনের পাশ দিয়ে একটা সিঁড়ি উঠে এসছে, যেটা নিচে যাওয়া যায়। মানে যে ফ্লোরটাতে আমরা, সেটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোর নয়, সেটা অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোর। বুঝতে পেরেছি। আর তার নিচে একটা ফ্লোর আছে, যেখানে এই যারা আর কি রিসেপশন সামলায় বা কিছু, তারা ছিল। তো সেখান থেকে দুজন উঠে এলেন। তো উঠে এসে উনি বললেন, যে প্রথম যিনি ছিলেন, যে আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আয়োজন বললো আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো চলুন আমরা ফর্মালিটিস করে দিচ্ছি, আপনাদের কোন কোন রুমগুলো আছে সব দিয়ে দিচ্ছি। তো আমি বললাম এতবার আমরা এগোচ্ছি, ফোনও পাচ্ছি না, এর মধ্যে ফোনও করেছিল, তো ফোন পাওয়া যায়নি। তো তখন বললো এখানে নেটওয়ার্ক তো খুব ইস্যু, জানেনই আপনারা পাহাড়ি অঞ্চল, এখানে তো নেটওয়ার্কের সমস্যা আছে। তো আমাদের বললো দেখুন যাই করুন, জলটা একটু কম খরচা করবেন, আর দরজার লকগুলো কিন্তু আমাদের খুব বেশি শক্ত নয়, সেজন্য একটু সাবধানে ওগুলোকে ট্যাকেল করবেন, যেহেতু পুরোটা কাঠের। তো আমরা আর কিছু এগুলো নিয়ে ভাবিনি। দিয়ে ঢুকে আমি বললাম যে সই ঠই করে ডকুমেন্টসগুলো দেবো। তো বললো ডকুমেন্টস লাগবে না, আপনি সই করুন না তাহলেই হবে। তো বললাম ঠিক আছে। তো এবার আমরা কি করেছি, লাগেজগুলো সামনেই রেখে এমনি কটেজটা ঘুরছি, মানে ভেতরটা। তো ওখানে পাশে ছবিগুলো যেগুলো তুমি যদি দেখো অরিত্র, তোমাকে আমি কি বলবো, একটা লোকের ছবি, লোকটার চোখের ওপর থেকে পুরো চুল ঢাকা, একটা সাইড, মানে একটা চোখ তার দেখা যাচ্ছে না, আচ্ছা, আর আরেকটা চোখ দেখা যাচ্ছে। ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে স্কেচ করা ছবিটা,
এবং সেই ছবিটার নিচে লেখা মদন লেট। ঠিক আছে, এবার আমি জিজ্ঞেস করলাম রিসেপশনে, যে এরকম লেখা কেন মদন লেট? ঠিক আছে, বলছে ও এমনি লেখা, বলে আমাকে সেরকম গুরুত্ব দিল না। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অত দেখো প্রথম থেকেই তো কেউ ভেবে বসে থাকবে না যে এখানে কি আছে না আছে। তো আমরা ওখানে ঘুরে টুরে এবার বললাম ওপরেও কটেজ আছে, ওপরটা পরে যাব, তার আগে আমি বললাম চলো সবাই মিলে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে চট করে একটু কফি অর্ডার করি, করে আমরা সবাই চলো বাইরে ওই যে মনেস্ট্রিটা ওটা ঘুরে আসি, কারণ এখনও সন্ধে নামেনি, পাহাড়ে কিন্তু সন্ধে ঝপ করে নেমে যায়, তখন আমরা রাস্তা খুঁজে পাবো না। তো এবার প্রত্যেকের ঘরে যাই। আমরা 3টে রুম নিয়েছিলাম, একটা রুম যেখানে আমার ওই ছাত্রী অপর্ণা এবং আমার বান্ধবী দেবারতী, আরেকটা রুম ওই উমা ভাবি এবং তার ছেলে, আর আরেকটা রুমে হচ্ছে আমরা 3জন, আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে। তো যথারীতি প্রত্যেকেই যাই। এবার ও যেহেতু ছোট আমার মেয়ে, ও ওই অপর্ণাদের সাথে ওদের রুমে তখন গেছিল, সেই সময় এমনি গিয়ে ওদের সাথে গল্প করবে এ করবে। অদ্ভুত ব্যাপার, গল্প তো ও করেইনি, ফ্রেশও হয়নি, ও কিন্তু পুরোটাই ঘুমালো, পুরোটাই ঘুমাচ্ছিল। তো আমি অত কিছু ওটা নিয়ে মাইন্ড করিনি, আমি ঘরে গেছি। ঘরে গিয়ে আমি দরজা বলেছিল খুব সাবধানে করতে, তো আমি সেরকম করে ফোনগুলো চার্জে দিয়েছি সবার আগে, কেন ওখানে নেটওয়ার্কও ইস্যু এবং কারেন্টও চলে যেতে পারে। তো সেই কারণে দিয়েছি। দিয়ে আমি নিজের ড্রেস চেঞ্জ করার জন্য ড্রেস নিয়ে, আর ড্রেসিং টেবিলের যে জিনিস, কারণ আমরা তো সাজগোজ করতে ভালোবাসি, তো ড্রেসিং টেবিলের জিনিসগুলো বার করে আমি বললাম আমি তাহলে ফ্রেশ হতে যাই, তুমি একটু 2 মিনিট রেস্ট নাও, আমি ফ্রেশ হয়ে আসি, দেন তুমি যেও। তো আমি ফ্রেশ হতে বাথরুমে জাস্ট পাটা দিয়েছি, এর মধ্যেই ওখানে একটা টিভি ছিল বড় এলইডি স্ক্রিন, তো এলইডিটা অন হয়ে যায় হঠাৎ। ঠিক আছে, খুব জোরে যে ঝিরঝির শব্দ, মানে যখন টিভিতে কোনো নেটওয়ার্ক থাকে না যে আওয়াজ হয়, ঠিক সেরকম একটা ঝিরঝির করে টেলিভিশনটা অন হয়ে যায়। তো আমি বললাম কি গো, তুমি এখন টিভি চালালে? এখন টিভি দেখতে বসলে তো আমাদের দেরি হয়ে যাবে, আমরা তো মনেস্ট্রিতে যাবো। বলছে তোমার মনে হচ্ছে আমি এখন টিভি চালাবো? তুমি ভালো করে দেখো, তুমি বোধহয় মোবাইলের প্লাগ লাগাতে গিয়ে ওখানে চ্যানেল কিছু অন করে দিয়েছো। আমি আবার বেরিয়ে এলাম, আমি এসে সমস্ত প্লাগগুলো দেখছি, এর মধ্যেই ওই ঝিরঝিরে ব্যাপারটা চলে গিয়ে একটা নিউজ চ্যানেল চলতে শুরু করে দিল হঠাৎ করেই। আমি এবার রিমোট খুঁজছি যে কোথায় রিমোটটা, দেখলাম টেবিলের ওপর রিমোটটা নিয়ে আমি অনেকবার প্রেস করলাম, যেটা পাওয়ার বাটন, কিচ্ছু হচ্ছে না। তারপর আমি টিভির কাছে গিয়ে সুইচগুলোকে প্রেস করছি, তাতেও টিভিটা অফ হচ্ছে না। বললাম কী গো, নিচ থেকে কোথাও কিছু চেক করছে, একবার দাদাদের জিজ্ঞেস করে দেখবে, আমার মনে হয় কিছু কানেকশান আছে ওখান থেকে। তখন বলছে থাক না, ছাড়ো না, পরে হবে। এবার আমার একটা মনের মধ্যে কেমন খটকা লাগলো, দিয়ে আমি নিয়ে আবার ওরকম যে অবস্থা আছে, আমি আবার জামা কাপড় নিয়ে আবার বাথরুমে ঢুকতে যাচ্ছি। ঠিক আবার যখন আমি বাথরুমের ভেতর পাটা দিলাম, সঙ্গে সঙ্গে টিভিটা অফ হয়ে গেল। আমি ভীষণভাবে ওই সময়ের জন্য না আমি কিরম একটা যেন হয়ে গেলাম, যে আমি প্রথমবার যখন পা রাখলাম টিভিটা অন হলো, আবার আমি যখন পা রাখলাম টিভিটা অফ হলো, তাহলে কি প্লাগ নিচে কোথাও আছে? এরম আবার হয় নাকি? তো আমি ভীষণ রকমভাবে একটা ভয় পেয়ে আমি আবার পা রাখলাম, আর কিছু হলো না। না সব মনের ভুল, আমি বরং ভেতরে ঢুকে যাই। তো গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ড্রেস চেঞ্জ করে দেন বেরোলাম। তো ওখান থেকে যখন আমরা বেরোচ্ছি, তখন পাশের ভাবিদের ডাকলাম, আমার যে স্টুডেন্ট ওকে ডাকলাম, সবাই রেডি মোটামুটি। ও খালি ঘুমাচ্ছিল, আমার মেয়ে, ও খালি ঘুমিয়েই যাচ্ছে, ও আর উঠছে না। তো ওকে জোর করে তুললাম, তুলে মুখ টুক ফ্রেশ করি, আমি বললাম কফি খা, খেয়ে চ। এবার আমি আমার ফোন বার করে ফটো তুলতে বসলাম। যখন আমরা ঘরের ভেতর ফটো তুলছি অরিত্র, প্রত্যেকটা ফটো ক্লিন অ্যান্ড ক্লিয়ার, কিন্তু যখনই আমরা ওই ব্যালকনির কাছটাতে এসে দাঁড়িয়ে ফটোটা তুলছি, প্রত্যেকটা ফটো তুমি দেখবে আমাদের একটা অপশান থাকে যেখানে ফটোগুলো গোল গোল হয়ে যায়, সব মুখগুলো রেনবো কালারের মতো। তো আমাদের প্রত্যেকের মুখগুলো রেনবো কালার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আমি বলছি ফটোটা বারবার আমি তুলছি, বারবার এরম হচ্ছে কেন, আমার ফোনটা কি এখানে এসে হ্যাং হয়ে গেল? তো আমি ডিলিট করে দিচ্ছি। যতবার তুলছি সেম ওই একই জিনিস, কিন্তু যখন ঘরের ভেতর বসে তুলছি ওই ঘরটায়, তখন কিন্তু কিছু হচ্ছে না। তো তারপরে আমরা দেখলাম পাশের একটা রুমে বোধহয় কেউ ছিলেন, 2জন, তারা দেখলাম লকঠক করে বেরিয়ে গেলেন, হয়তো ঘুরতেই গেলেন, জানি না। কিন্তু গোটা হোটেলটাতে কোথাও কিন্তু আর কেউ নেই, গোটা হোটেলে আমরা ওই কজন, কোনো অন্য কোনো গেস্ট কিন্তু নেই। তো তখন একটা কিরকম একটা লাগছিল, এই ঘটনাটার পর। তারপর আবার ভুলে গেছি, কারণ ঘোরার আনন্দ, অত সুন্দর পাহাড়। তো এবার আমরা ওখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করি।
নিচের দিকে নাবার যে মানে রাস্তাটা ওটা গোল গোল ঘুরে ঘুরে, মানে পাহাড় তো, আর হেঁটে নামবে, তোমার তো ওখানে কোনো অপশান নেই। তো আমরা ভীষণ আনন্দ করতে করতে যাচ্ছি, হাঁটতে হাঁটতে গল্প করতে করতে। এবার বাচ্চারা, ওরা আগে, বাচ্চারা বলতে আমার ওই ছাত্রী রিচি যে ছেলেটি আর আমার মেয়ে, ওরা একটু আগে যাচ্ছে, আমরা পিছন পিছন। তো হঠাৎ দেখলাম কোথা থেকে প্রচুর ডগি, প্রচুর, তারা সব চলে এলো। ঠিক আছে, এমনি জানি আমি পাহাড়ি অঞ্চলে ওদের পাওয়া যায়, তো তারা চলে এলো, তারা যেন আমাদেরকে রাস্তা দেখিয়ে গাইড করে করে নিয়ে যাচ্ছে এরকম, মানে আমরা যাচ্ছি আবার দাঁড়াচ্ছে, আবার দেখছে পিছনে যে আমরা আসছি কিনা, আবার যাচ্ছে, মানে একটা অদ্ভুত একটা ভীষণ কিউট, লেজগুলো মোটা মোটা। আমরা ফটো তুলছি, আনন্দ করতে করতে যাচ্ছি। গিয়ে যখন মনেস্ট্রিটা জিজ্ঞেস করলাম দু একটা জায়গায়, কারণ আমরা তো প্রপার চিনি না, হয়তো কোথাও ভুল রাস্তায় চলে যাব। তো ওখানটায় গিয়ে যখন মনেস্ট্রির ওখানটায় আমরা নামলাম, দেখলাম মনেস্ট্রিটা তালা দেওয়া। তো ভীষণ মন খারাপ হয়ে গেল যে এতটা দূর এলাম, মনেস্ট্রিটা তালা দেওয়া। তো ওইখানটা একটা ছোট্ট মাঠ, ওখানে দু একটা বাচ্চা খেলছিল, ওদের জিজ্ঞেস করলাম, ওরা বললো ও বন্ধ হো গিয়া, বন্ধ হো গিয়া। বললাম ঠিক আছে। তো বাইরে থেকেই আমরা ছবি টবি দু একটা তুলছি। এর মধ্যে ওই যে কালো যে ডগিটা ছিল, একটা কালো ডগি ছিল ওই সব পুরো গ্রুপের মধ্যে, বাকি গ্রুপরা ওরা ওই খেলার মাঠের ওখানটায় গিয়ে বসে পড়লো, হাঁপিয়ে গেল। ও না কোথায় হঠাৎ দেখলাম ছুটে চলে গেল। ঠিক তারপরেই একটা লোক দেখছি দৌড়াতে দৌড়াতে আসছে, এসে বলছে आप लोगों को মনেস্ট্রি देखना है, মনেস্ট্রি देखना है। বলছে হ্যাঁ। বলছে রুকিয়ে রুকিয়ে হাম চাবি লেকে আতে हैं। বললাম দেখ দেখ, স্বপ্ন পূরণ হয়ে গেল, কিন্তু মনেস্ট্রিটা দেখতে হবেই, এটা বলেছিলাম আমি। তো এবার সঙ্গে সঙ্গে চাবি নিয়ে এলো। এবার একটু সামান্য ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই একটু ভুলভাল বকছিল আমাদের সাথে। তো আমরা বললাম ঠিক আছে দাদা, আমরা ভেতরে যাচ্ছি, আপনি ক্লিন ফ্লিন যা করান করুন। উনি ছাড় দিচ্ছিলেন। তো এবার তারপরে ভেতরে ঢুকে গিয়ে আমরা দেখলাম খুব সুন্দর মনেস্ট্রি, জানো, একদিকে বুদ্ধ একদিকে শিব। আমি ফার্স্ট টাইম এরকম মনেস্ট্রিতে গেলাম যেখানে একদিকে বুদ্ধের মূর্তি, গোল্ডেন মূর্তি, আর একদিকে শিবের মূর্তি, দুটোই পুজো হয় এবং ওই অখণ্ড প্রদীপ জ্বলছে ওখানে। তো এবার ওখানে গেলাম। তো ওখানে গিয়ে আমরা নিজেদের মতো ফটো তুলছি, একটু ঠাকুরের সামনে বসেছি, কারণ আর তো কোথাও যাবো না, ওখান থেকে সোজা আবার হোটেলে ফিরে যেতে হবে। তো বসে আছি, এর মধ্যেই একজন পণ্ডিত মশাই এলেন, যিনি ওখানে পুজো করেন, ঠাকুর মশাই। উনি এসে আমাদের পরিচয় দিলেন যে আমি পুজো করব, মানে পুজো করি আর কি। তো আপনারা কোথা থেকে এসছেন জিজ্ঞেস করলেন, কোথায় রয়েছেন, কোন হোটেল। হোটেলের নামটা শোনার পর ওনার না একটু মুখটা, মানে একটু মুখটা একটু যেন খুব কুঁচকে গেল। আমি খুব একটা কীরকম ফিল করলাম যে এরকমভাবে উনি কেন তাকাচ্ছেন, মানে এরম কেন তাকাচ্ছেন, কিছু কি হয়েছে? এবার ওইভাবে তো একটা আননোন পার্সনকে জিজ্ঞেস করা যায় না। তো তখন উনি সবাইকে পুজো টুজো দেওয়া হয়ে গেলে শিবের পুজো করলেন, করে আমরা যখন টাকা দিতে যাচ্ছি উনি কিছুতেই নেবেন না। তো উনি ওই থালার মধ্যে আমরা দিয়ে এলাম টাকা, উনি আমাদের প্রত্যেককে ফুল দিলেন এবং বললেন মা ये फूल रख लो, अपने सर पे रख लेना, মানে চুলের ভেতরে। বলছে आपको ये सर पे रख लेना, হ্যাঁ, বলছে आपके सर के अंदर, बाल के अंदर रख लो, ठीक है, और बाल को बांध के जाओ। ব্যাস এইটুকু কথা বললো। এবার আবারও সেই একটা ডাউট, এবার জিজ্ঞেস করতেও পাচ্ছি না। বলছে শাম হোনে ওয়ালা হ্যাঁ না, জলদি জলদি লট যাও। আর ওনার কথাগুলো মানে সেই একদম মানে দীপ্ত কোনো একজন সেই সেরকম মানে মহাপুরুষরা যেমন কথা বলেন ধীরে ধীরে, ওই রকম দেখতেও সেরকম সৌম্য সুন্দর। এবার আমরা ছবি টবি তুলেছি, উনিও যখন পুজো করছিলেন সেই সময়ও ছবি তুলেছি, বেরিয়ে যেখানে উনি দাঁড়িয়েছিলেন ওখানেও ছবি তুলেছি। তো এবার তারপরে আমরা যখন মানে সবাই নাবজি চলে আসছি মনেস্ট্রি থেকে, তো উনি তখন হেঁটে হেঁটে বাড়ি ফিরছেন। তা আমি বললাম যে আপ কাহা রেতে হ্যাঁ, আর বাকিরা একটু জুতো পরতে সময় নিচ্ছে, ফটো তুলতে সময় নিচ্ছে, আমি আবার একটু প্রকৃতি দেখতে ব্যস্ত। তখন উনি বলছেন যে আমি এই সামনেই থাকি, এই নিচে পাহাড়ের নিচেই আমার গ্রাম, তো পাহাড় के नीचे जाओगे तो मेरा ग्राम दिख जाएगा, गांव दिख जाएगा। তো তখন আমি বললাম যে ঠিক আছে ভালোই। দিয়ে ওদের সবার হয়ে গেছে, ততক্ষণে ওই ঠাকুরমশাই এগিয়ে চলে গেছেন, আর ওনাকে দেখতে পাইনি, মানে যে রাস্তায় গেলেন আর দেখতে পাইনি, উনি নেমে গেছেন। তো এবার আমার তো এক্সাইটমেন্ট একটু সব কিছুতেই বেশি, যে পাহাড়ের নিচে আবার একটা গ্রাম, কিন্তু সন্ধে হয়ে গেছে, যাওয়া যাবে না, তাও উকি মেরে দেখা তো যেতে পারে। আমি চলো না একটু দেখবো করে এগিয়ে গেছি। তুমি বিশ্বাস করো অরিত্র, আমার এখনও গুজবাম্পস দিচ্ছে। মানে আমি দেখছি ওই বেড়াটার পর যে রাস্তাটা দিয়ে উনি ঘুরলেন, ওখানে কোনো রাস্তা নেই, জাস্ট ফাঁকা, এক্স্যাক্টলি জাস্ট ফাঁকা খাদ। আর ওখানে এক্সট্রা আর কোনো বাড়ি নেই। ওখানে যে সামনে যে বাড়িটা ছিল সেখানে তো লোকজন আছে, যদি সামনের বাড়িটা হতো তাহলে তো উনি বলতেন না যে আমি নিচের গ্রামে যাচ্ছি। আর ওখানে কোনো আর এক্সট্রা রাস্তাও নেই,
ওই একটাই যেটা উনি দেখিয়েছেন, যেটা ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, পুরো খাদ, কিচ্ছু নেই। এবার আমার পুরো তখন এখনো হচ্ছে, মানে একটা ঠান্ডা হাওয়ার মতো ভেতর থেকে যেন বইছে, যে একজন ঠাকুর মশাই যিনি পুজো করতে এলেন, আমাদের এত সুন্দরভাবে সব কিছু বলে মাথায় ফুল গুজতে বললেন, তাহলে কি এমন হলো যে ওনাকে আর দেখতে পেলাম না, বা উনি বললেন ওই রাস্তায় গেলেন অথচ ওখানে না। এবার সবাই আমাকে ধ্যার ভুলভাল বলছে, এসব একদম ভুল, তোমার কথা, তুমি ভুলভাল বলছো, চলো চলো, তোমার পাহাড়ে এসে মাথা খারাপ হয়ে গেছে, আমাকে এরকম বলে সবাই ভুল প্রমাণিত করে দিল। তা আমি কি করব? এবার আমি আস্তে আস্তে আবার আমরা উঠছি, কিন্তু আমি কিন্তু ওই ব্যাপারটা ভুলতে পারিনি। আমি যখন এগোচ্ছি ওই ব্যাপারটা ভাবতে ভাবতে হঠাৎই একটা সাইকেল এলো, বাচ্চা ছেলে, আমি আমার মেয়ের হাতটা ধরেছিলাম, সাইকেলটা নিয়ে এসে পুরো আমাদের গায়ের মধ্যে ধাক্কা মারলো এবং আমি খুব জোর ছিটকে পড়লাম। কিন্তু বিশ্বাস করো, অত বড় পাথর বা ইট যাবতীয় যা কিছু থাকুক, আমার কিন্তু কোনো জায়গায় চোট লাগলো না। আমি উঠলাম, আবার নর্মালি অতটা উঠবো আমি ওপরে উঠলাম, হঠাৎ কোথায় যেন মনে হলো ওই ঠাকুরমশাইয়ের ফুলটা বোধহয় আমাকে বাঁচিয়ে দিল, যে এটাও হয়তো, এই আঘাতটা হয়তো আমার হওয়ার ছিল। তো এবার ওপরে উঠছি, উঠতে উঠতে সত্যিকারেরই কিন্তু এবার হালকা হালকা অন্ধকার নামছে। আমি সবাইকে বলছি তাড়াতাড়ি এগোতে। ওই সামনে অপর্ণা, আমার যে ছাত্রী, ওর কাছে একটা টর্চ ছিল, আমি বললাম তোরা টর্চটা জ্বালিয়ে আস্তে আস্তে ওঠ, কারণ সন্ধে কিন্তু ঝপ করে নামবে, বুঝতে পারবি না। তো ওরা উঠছে, উঠতে উঠতে আমরা গল্প করতে করতে উঠছি, আর আমার যে বান্ধবী, ও একটা লাঠি কুড়িয়েছে, লাঠি কুড়িয়ে উঠছে, বলছে আমি আর পাচ্ছি না, তোরা ওঠ, আমি আস্তে আস্তে উঠছি, ও অনেকটা পিছিয়ে গেছে। এই সময় হঠাৎ রিচি এবং অপর্ণা দুজনেই আমাকে একসাথে চিৎকার করে বলছে, সমর্পিতা ম্যাম, তুমি কি ডাকছো? আমি না, আমি তো তোদের ডাকিনি, আমি তো বললাম এগিয়ে যেতে, সাবধানে যেতে আর তাড়াতাড়ি পৌঁছাতে, আমরা আস্তে আস্তে আসছি। বলছে না ম্যাম, পুরো মনে হলো তুমি ডাকলে। আমি যে না আমি ডাকিনি। তারপরে আবার ওরা এগিয়ে গেছে। এবার আরও খানিকটা যাওয়ার পর আবার সেমভাবে রিচি এবং অপর্ণা দুজনেই পরপর, প্রথমে একজন বলল যে সমর্পিতা দি, তুমি ডাকছো? বললাম না তো বাবা, আমি তো ডাকিনি। আবার তারপরে অপর্ণা বলছে, সমর্পিতা ম্যাম তুমি কি ডাকছো? আমি যে না, আমি কিন্তু ডাকিনি তোদেরকে। তো ওরা তখন তাড়াহুড়ো করে ওপর দিকে উঠে গেছে। উঠে যাওয়ার পর আমরা একটু পরেই, আমাদের একটু মানে দেরি হয়েছে উঠতে, যেহেতু আমার ওই বন্ধু আস্তে আস্তে উঠছিল আর ভাবিও আস্তে আস্তে উঠছিল। উঠতে উঠতে তুমি বিশ্বাস করো, যখন সন্ধেটা নামলো আর চারিদিকে তো বড় বড় গাছ, বিশাল বড় বড় লম্বা লম্বা গাছ, হঠাৎ করে পুরো মনে হলো পাশ দিয়ে, দেখো যদি সেটা কুকুর হতো, শেয়াল হতো, সাইজটা তো নিচু হবে, ছোট হবে, পুরো মনে হলো একটা কিছু ঝাপ করে চলে গেল, মানে একটা সেকেন্ডের মধ্যে, মানে তুমি হ্যাঁ একদম পাশ থেকে। এবার আমি আবার পাশ ঘুরে দেখলাম, পিছন ঘুরে দেখলাম, কেউ কোথাও নেই, আমরা একসাথে ওই কজন রয়েছি তখন, 4 জন। আবার আমরা উঠে এলাম, দেখছি সামনে একটা মোমোর দোকান ছিল, ও দেখছি সব গুছোচ্ছে। আমি বললাম ইতনা জলদি চল যাতে হ্যাঁ? হ্যাঁ ইধার শাম হো যাতা হ্যায় তো চল যাতে হ্যায়। আবার একটু এগোনোর পর সেম জিনিস, আবার পুরো মনে হলো ঝপ করে পাশ দিয়ে কেউ চলে গেল। কিন্তু এবার ওই আওয়াজটা, ওই পাতার যে একটা কড়কড়ে আওয়াজ, যে কেউ গেলে যে হয়, সেটা কিন্তু আমিই পাচ্ছি, আর কেউ কিন্তু পেল না। আমি ওদেরকে যখন বললাম, ওরা বললো যে না আমরা কোনো আওয়াজ পাইনি, কিন্তু এই পাশ দিয়ে যাওয়া ব্যাপারটা কিন্তু ওরাও হালকা একটা ফিল করেছে যে কিছু একটা গেল। তারপরে আমরা হোটেলে ঢুকলাম। হোটেলের পরিবেশটা তোমাকে একটু বলি, না হলে ব্যাপারটা বুঝতে পারবে না। সেটা হচ্ছে লাইটগুলো হচ্ছে খুব উজ্জ্বল, একদম গর্জাস লাইট দিয়ে একদম করা তা নয়, একটা হালকা আলো, যাতে একটা সেই মোহময়ী রূপ আসে, সেই রকম একটা আলো দেওয়া, যেটা ওই পুরো বাইরের গার্ডেনটাতে পড়ছে। আর সেখান থেকে আবার ওই ভেতরে ঢোকার যে সিঁড়ির জায়গাটা, ওখানটা একটা ছোট্ট আলো। কিন্তু এবার প্রত্যেকের রুমে যেমন আলো আছে সেরকম, আর ওখানে পাখা লাগে না, তাই জন্য কোনো রুমেই পাখার ব্যবস্থা নেই। এপ্রিল মাস, মানে পাখা থাকার কথা, কিন্তু ওখানে দরকারই নেই, যথেষ্ট ঠান্ডা। তো এবার ওখানে ওই লনটাতে গিয়ে আমরা যে যার রুমে ঢুকে যাই। ঢুকে আমরা কফি অর্ডার করে কফি খাবো বলে ওই একটা রুমে গিয়ে বসে খাবো, যে রুমটা হচ্ছে আমার যে স্টুডেন্ট এবং আমার যে বন্ধু ছিল ওই রুমটায়। তো কফি এবং পকোড়া অর্ডার করি, যে চলো গল্প করবো, খাবো সবাই একসাথে। তো হঠাৎ করেই ভাবি খুব চিৎকার করতে শুরু করে, সমর্পিতা ইধার আও। আমি যে কী হয়েছে ভাবি? তখন আমি তাড়াতাড়ি করে ভাবির রুমে গেছি। ভাবির রুমটাতে তুমি ঢুকতে পারবে না অরিত্র, একটা পচা এমন গন্ধ, মানে যে গন্ধটা
মানে একদম পচা, মানে আমরা যে নোংরার বালতি ফেলি সেটা যদি তুমি 2 দিন রেখে দাও যেরকম একটা পচা গন্ধ হবে, মানে মাংস, মাছের আঁশ, কাঁটা, সেইটার যে একটা মানে বাজে গন্ধ, সেরকম একটা মানে বিষাক্ত তীব্র গন্ধ ঘরটা থেকে বেরিয়ে আসছে দরজা খোলার সাথে সাথে, যেটা ভাবি ভয় পেয়ে আমাকে ডেকেছে। এবং ভেতরে ঢুকে ভাবি যেটা আরেকটা দেখেছে সেটা আরও সাংঘাতিক। সেটা হচ্ছে পুরো সাদা বেড কভার, সাদা বেড কভারের ওপর তুমি যদি কালি ছিটিয়ে রাখো, ঠিক যেরকম দেখতে হবে ঠিক সেরকমভাবে গোটা বিছানাটাতে ছেটানো, পেনের কালি ছেটালে যেরকম হবে ওরম দেখতে, পুরো একদম সাদা চাদর, পুরো ওরকমভাবে কালি ছেটানো। এবার আমরা যখন দিনের বেলা পৌঁছেছিলে তখন কি ওগুলো ওরকম ছিল? না, তখন তো ফ্রেশ, তখন তো একদম সাদা চাদর, আমরা তো সব রুম দেখেই নিয়েছি, এবং কোনো গন্ধ তো দূরের কথা, কিছুই না। তাও আমরা ভাবলাম কাঠের জায়গা, হয়তো কোনো ইঁদুর টিঁদুর ঢুকেছে, কিন্তু ইঁদুর ঢুকে সঙ্গে সঙ্গে পচে যাবে এটা তো একেবারেই পসিবল না। আমরা ওইখানের ওয়েটারদের সঙ্গে সঙ্গে ডাকলাম, তো ওখানে যারা থাকে আর কি কাজের, তাদেরকেও ডাকলাম। তো এসে বলছে যে না, এরকম হতেই পারে না, আপনারা কালি ছিটিয়েছেন। আমি যে কালি না হয় আমরা ছিটালাম, ঠিক আছে, গন্ধটা কোথা থেকে আসছে? সে ওরা সব কিছু নিয়ে এসে বেড ফেড তুলে এদিক ওদিক কাঠ করে তোমার টেবিল সরিয়ে সব সরিয়ে দেখছে, কিন্তু কোনো জায়গায় ওরা কিচ্ছু খুঁজে পাচ্ছে না, এবং কোনো সোর্স পাওয়া যাচ্ছে না। এবং আমরা কিন্তু কন্টিনিউ পাচ্ছি, ওরাও কিন্তু গন্ধটা পাচ্ছে, ওরাও কিন্তু বলছে। এবার ওরা রুম ফ্রেশনার নিয়ে এলো, বললো ম্যাম আপনারা একটু অন্য রুমে বসুন, আমরা ক্লিন করে দিচ্ছি। তো ঠিক আছে, তো এমনি আমরা কফি খাবো, ওই রুমে বসবো। তো আমরা বললাম দেখো কেন হচ্ছে, দেখো কোথাও নিশ্চয়ই কিছু আছে, হয়তো সেই সময় তোমরা রুম ফ্রেশনার দিয়ে রেখেছিলে, আমরা গন্ধ পাইনি, হয়তো আগে থাকতেই ছিল। তো যাক গিয়ে হঠাৎ করে রুমটা থেকে বেরোবার সময় চোখটা গেল ছবিতে, একটা ফ্রেম। আমি নিচেও একটা ফ্রেমের কথা তোমায় বলেছিলাম, মনে আছে? এখানের ফ্রেমটা হচ্ছে একটা গভীর জঙ্গল, যেই জঙ্গলটা সব কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, গভীর জঙ্গল, হাতে আঁকা ছবিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বড় বড় গাছ, সব ওরকম ব্ল্যাক ব্ল্যাক পাতা, আর দূরে একটা ছোট্ট গোল করে সাদা করা, যেটা মানে তোমার মনে হবে যেন ওইখানেই তোমার চোখটা আটকে যাচ্ছে, মানে কোনো একটা অন্ধকারের ভেতর একটা সরু গুহা বা এরকম কিছু একটা। তো সেটার জন্য ওটা দেখেই না আমার কেমন একটা লাগলো। আমি বললাম, ওদেরকে জিজ্ঞেস করলাম যারা হোটেলে দাদারা ছিল, আমি বললাম আচ্ছা আমাকে বলতে পারেন দাদা এই ছবিগুলো আপনারা কেন এরকমভাবে লাগিয়েছেন, নিচে একটা ওরম ছবি, এখানে একটা, ও মালিক লাগায়া হামকো ক্যা পাতা, বলে ওরা। আর বেশিরভাগই ওরা হিন্দি বলে, 1-2 বাঙালি। তো এবার ওরা চলে গেল। তো এবার তারপরে আমি বললাম ঠিক আছে, আমি তাহলে করি, একটুখানি রুম থেকে ফ্রেশ হয়ে আসি, তোমরা কফি টফি নাও। তো সত্যি কথা বলতে আমি সাজতে খুব ভালোবাসি, ঠিক আছে। এবার আমি গিয়েই আমি মেকআপ তুলে আবার নতুন করে লাগাবো বলে, ক্রিম লাগাবো বলে, যে আমি সেটা আমার জিনিসগুলো সাজিয়ে রেখে ক্রিমটা রেখে সবে ঢাকনাটা আমি খুলেছি, লাইটটা অফ, ঠিক আছে। এবার তোমাকে বলি, তুমি ঘরটা আরেকটু বুঝতে পারবে কীরকম, অনেকটা ওই তোমার যে মুভিগুলো, মানে পুরোনো দিনের যে মুভিগুলো, বিশেষ করে হরর মুভিগুলো, এরকম অনেকগুলো মুভিতেই আমরা এই বড় বড় আয়নাগুলো দেখি, যেখানে সেই মোমবাতির স্ট্যান্ড দেওয়া থাকে, একদম এক্স্যাক্ট ওইভাবেই সাজানো, তাহলে তোমার মানে জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে। তো এবার সঙ্গে সঙ্গে কিন্তু ওখানে কোনো মোমবাতি বা দেশলাই কিছু দেওয়া ছিল না। তো কারেন্ট অফ হয়ে গেছে। এবার আমি মোবাইল খুঁজছি অন্ধকারের মধ্যে, তো মোবাইলটা আমি টেবিলের ওপর রেখেছিলাম, ওখান থেকে আমি হাতে করে মোবাইলটা নিয়ে এলাম। মোবাইলটা নিয়ে এসে আমি ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়েছি। সাধারণত আমার ডিস্টেন্সের থেকে ফ্ল্যাশ লাইট আমার হাতের সোজাসুজিই থাকবে। তো ফ্ল্যাশ লাইট যখন আমি জ্বালিয়েছি, তোমার কি মনে হয় যে আমার ছায়া কতটা দূর পড়তে পারে আয়নাতে? আমি যখন আয়নার দিকে তাকালাম, আমার ট্রিপল ছায়া, মানে আমার থেকে 3টে ওপরে, মানে আমারই মূর্তি 3খানা। আমি জাস্ট এত জোর চিৎকার করেছি, ফোন তো ফেলেই দিয়েছি, সব ফেলে আমি ওই রুম থেকে বেরিয়ে এসেছি। মানে আমি তখনও ভাবতে পারছি না যে শুধু একটা মোবাইলের এতে আমার ছায়া তো পিছনে ওইভাবে পড়ারই কথা না, আর পড়লেও সেটা আয়নাতে রিফ্লেকশন হয় 3 ডবল কী করে হতে পারে। এই এতটা সাংঘাতিক রকম জিনিস আমি এবার বুঝে গেলাম যে এইখানে কিছু আছে। আমি এবার গিয়ে যেই কফি খাওয়ার রুমে যেখানে ওরা ছিল সেখানে চলে গেছি ছুটে। তখন ওরা সবাই আবার আমার রুমে এলো দেখতে। বললাম দেখো এরকম হয়েছে, এরকম ব্যাপার, এর মধ্যে কারেন্টটা আবার চলে এলো। তো আমি পুরো কাঁপছি তখন, মানে আমার পা দুটো আমি আর সোজা করে দাঁড়াতে পারছি না, এত কাঁপছি যে ওরকম একটা জিনিস, ওরকম একটা ছায়া যেটা আমার থেকে 3 গুণ বড়, মানে সেটা যদি রিয়েলিটিতে কিছু থাকে তাহলে সেটা তো মানে
কত রকম ক্ষতি করে দিতে পারে। তো আমি সঙ্গে সঙ্গে সমস্ত জিনিস ওখান থেকে নিয়ে আমি বললাম আমি এই রুমে তো কিছুতেই থাকবো না, আমি কমপ্লেন করবো ইমিডিয়েট, এবং আমি দেখব যে কি হয় না হয়। তো সঙ্গে সঙ্গে আমি ওখানের ম্যানেজারকে কল করি, যথারীতি প্রথমবার ম্যানেজার কল ধরে না, তারপর আবার আমরা কল করি, তখন ধরেন এবং বলেন যে না ওখানে তো মাঝে মাঝে লাইট অফ হয়, এটা হয়তো আপনার কিছু ভুল হয়েছে, এরকম কিছু হতে পারে না, এরকম কিছু হয়নি। কিন্তু আমি তো মেনে নিতে পারছি না, এবং পাশের রুমে ভাবিদের রুমে এরকম একটা ঘটনা যেখান থেকে সেই পচা গন্ধ, তীব্র গন্ধ বেরোচ্ছে। তারপরে আমরা সমস্ত লাগেজ নিয়ে ওই রুমটাতে শিফট করি। ভাবিদের রুমের চাদর বদলে দেয়, ভাবি গেছিল ওই রুমে, কিন্তু ভাবিরও মনের মধ্যে কিন্তু তখন একটা শঙ্কা তৈরি হয়ে গেছে যে এখানে ডেফিনেটলি কিছু আছে, একটা তো ভয় আছেই, না হলে দুটো রুমেই কেন এরকম। তারপর ওই লাস্টের রুমটায় আমরা গেলাম। লাস্টের যে রুমটা ওটা একদম কর্নার রুম, মানে ওটা থেকে অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘাটা একদম পরিষ্কার দেখা যায়। তো ওই রুমটাতে দুটো বেড ছিল, মানে ওটা বড় রুম, মানে একটা বেডের থেকে আরেকটা বেড তুমি বার করতে পারবে নিচ থেকে। তো আমরা বললাম যে আজকের দিনটা যতক্ষণ হয় এখানে জেগে কাটাই, তারপর যখন খুব ঘুম পাবে তখন রুমে যাব, কারণ একদম মানে মনটা সায় দিচ্ছে না ওই রুমে থাকতে, মানে আমি তো ভাবতেই পারছি না যে কি হতে পারে এরপর। তারপরে ওখানে যখন আমরা খাবার খাচ্ছি, মানে চা কফি খাচ্ছি, তখন আমাদের বলে গেল যে দেখুন আমরা কিন্তু 7:30 8টার মধ্যে খাবার দিয়ে দেবো, আর 9টার পর কাইন্ডলি আমাদেরকে আর কোনো কিছু খাবার বা কোনো কিছুর জন্য বিরক্ত করবেন না। তো আমরা বললাম তা আমাদের তো কোনো কিছু প্রয়োজন হতেই পারে। বলছে হাম লোগ সব দে যাएंगे, পানি খানা और कुछ बोलिए दे जाएंगे, पर 9 बजे के बाद नहीं। এবার আমার আবার ডাউট হলো, বারবার একই কথা বলে যাচ্ছে 9 बजे के बाद नहीं, मुझे तो 9 बजे के बाद कुछ हुआ तो कौन देखेगा, कोई कुछ भी इतना कुछ हो रहा है आप लोगों को बोल रहा है, तो आप लोग साइड के रूम में रह जाइए। बोलছে ना 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 हम लोग नहीं रहेंगे, हम लोग का बहुत काम रहता है, हम लोग नीचे ही रहेंगे। তো ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি যে ওই যে রুমটা বললাম না লক করে বেরিয়ে গেল, তার মানে ওরা তখন ছেড়েই দিল, কারণ আর কেউ কিন্তু ফেরেনি, ওই রুমটা কিন্তু লকই ছিল। ঠিক আছে, এবার আমরা ওই যে বড় রুমটা সেটায় গিয়ে বসলাম। এবার বিভিন্ন কথোপকথন হচ্ছে, সবাই সবারটা শেয়ার করছি। তখন হঠাৎ করে অপর্ণা আর রিচি বলে উঠল যে বিশ্বাস করো তোমার গলার আওয়াজ পুরো আমাদের কানের কাছে, এই নয় যে দূর থেকে, মনে হচ্ছে তুমি আমাদের কানের মধ্যে এসে বলেছো, মানে রিচি বা অপর্ণাকে অপর্ণা, মানে একদম আমি ওদের কানের কাছে এসে নাকি ডেকেছি এতটা সময়। হ্যাঁ, এটা ও তখন শেয়ার করলো। এতক্ষণ এই ঘটনাগুলোর মাঝখানে তো শেয়ার করতে সময় পায়নি, বা তখন আমরা বুঝে উঠতেও পারছিলাম না যে কি সিচুয়েশন হবে এর পরেরটা। তখন কিন্তু এরকম সিচুয়েশন হয় যে যেখানে ও বলতে শুরু করলো, এবং তখন রিচিও বলল, আর যেটা কিন্তু সেই সময় আমার মেয়েও একটু হলেও ফিল করেছিল যে একটা কারুর উপস্থিতি ওদের সাথে রয়েছে। আর আমি তোমায় বললাম যে পাশ দিয়ে একটা ছায়া যাওয়ার মতো আমি ফিল করেছি, তার মানে কিছু একটা ওখানেও ছিল। তো এবার যখন আমরা এইসব কথা বলতে বলতে মোটামুটি 8টা 8:30 হয়েছে, তখন খাবার দিয়ে গেল। বললো যে আমরা তো বলেই দিয়েছি খাবার দিয়ে যাব তাড়াতাড়ি, তাই দিয়ে গেলাম, আপনারা খেয়ে নেবেন, একটু তাড়াতাড়ি শুয়ে পড়বেন। তাই বললাম বারবার তো কারেন্ট চলে যাচ্ছে, বলছে ও আ যাতা है ज़्यादा नहीं जाता है, थोड़ा ये होता है বলে টোলে। ওরা যেন কোনো কিছুই গা করছে না, মানে ওই আপনারা থাকতে এসছেন থাকুন, আমাদের এর থেকে বেশি দায় কিছু নেই এরকম। তো ঠিক আমরা বললাম যে যদি মিষ্টি বা দই কিছু থাকে, তো বললো এই ওয়েদারে মিষ্টি বা দই কিছু নেই, আমরা দিতে পারবো না। তো দ্যাটস ওকে, আমরা ওইসব ভেবে নিয়ে নিজেরা দরজা লক করে ওই রুমেই রইলাম। তো রইলাম, এবার আমরা ভেবেছি যতক্ষণ না ভয়টা কাটে আমরা নিজেদের রুমে যাব না। এর মধ্যে খাবার টাবার খাওয়া হয়ে গেছে, মোটামুটি ওই 10টা 10:30 হবে। তখন জানলার পর্দাগুলো, কোনো তো হাওয়া নেই ওখানে, জানলার পর্দাগুলো কিন্তু উঠছে, নিজে থেকে জানলার পর্দাগুলো উঠছে। ভাবলাম কি জানি কাঁচের কোনো ফাঁকা ঠাকা আছে যেখান দিয়ে পর্দাগুলো উঠছে। তাই ভাবলাম ক্লিপ আছে, তো ক্লিপ বার করে আমি পর্দাগুলো আটকে দিই, তাহলে উঠবে না। তো আমি ক্লিপ বার করে পর্দাগুলোকে আটকালাম। মানে উঠছে মানে কেমন উঠছে বলতো, নিচ থেকে ওপরে না, মাঝখান থেকে উঠছে জিনিসটা। ঠিক আছে, মানে তুমি হাত দিয়ে পর্দা সরালে যেরকম এক্স্যাক্ট হবে, ওরকম মাঝখান থেকে পর্দাটা উঠছে। এবার ওইখানে গিয়ে আমরা পুরো ক্লিপগুলো, জামা কাপড়ের ক্লিপ লাগিয়ে দিলাম যে পুরো ওটা লক হয়ে গেল। ঠিক তার কিছুক্ষণ বাদেই পাশের পর্দাটা আবার উঠতে শুরু করলো, সাইডে যেটা, সাইডে তো আমি আর কোনো ক্লিপ লাগাবার জায়গা নেই, মাঝের দুটোকে তো তুমি লক করলে, এ পাশটা কী করবে? তখন আমি বললাম যে থাক, এটা হয়তো কোনো কারণে কিছু বাইরে হয়তো হাওয়া টাওয়া দিচ্ছে সেই জন্য, তাহলে আমি একবার বাইরে বেরিয়ে দেখি।
তো আমার এমনিতেই বরাবর খুব সাহস, এখানে গিয়ে যদি আমি প্রচুর ভয় পেয়েছি, কিন্তু সেই সাহসিকতা দেখাতে গেলাম, একটু বাইরে গেলাম, গিয়ে ভালো করে তাকিয়ে দেখছি যে না, কোথাও তো সেরকম কিছু হাওয়া দিচ্ছে না বা ঝড় উঠেছে এরকমও না, হালকা যেরকম ঠান্ডা সেরকম ঠান্ডা। তো আমি আবার রুমে ঢুকে এলাম, রুমে ঢুকে এসে আবার আমরা গল্প টল্প করছি, ওটাকে আর গুরুত্ব দিইনি। এর মধ্যে যখন ঠিক 12টা, ওখানে একটা ঘড়ি ছিল, অন্য কোনো রুমে কিন্তু ঘড়ি ছিল না, ওই রুমেই শুধু ঘড়ি ছিল, ঘড়িটাতে ঠিক টং ঢং করে, সে পুরোনো দিনের ঘড়ি আর কি, তো পেন্ডুলামের মধ্যে ঠিক যেন একদম সেই পরিস্থিতিটাই তৈরি করে দিল যে এবার তুমি ভয় পাও, রেডি হও যে আমরা আসছি। মানে তুমি ওই সিচুয়েশনটা ভাবতে পারবে না। বাজলো 12টার লাস্ট ঘন্টা, কারেন্ট অফ। কি বলছো? এক্স্যাক্টলি কারেন্ট অফ হওয়ার সাথে সাথেই একটা সাউন্ড শুরু হলো। সাউন্ডটা হচ্ছে পাখির ডাকের মতোই, কিন্তু তীক্ষ্ণ, মানে একদম সরু একটা ডাক, যে ডাকটা আমাদের জানলাটা হচ্ছে মানে একটা সাইডে হচ্ছে মানে ভাঁজের মতো, এরকম আবার এরকম আবার এরকম, মানে অনেকটা তুমি বলতে পারো যে একটা সাইড স্কোয়ার একটা সাইড নর্মাল, ওরকম আর কি। তো ওই শেপটার মধ্যে দিয়ে যাচ্ছে সাউন্ডটা, আবার আসছে ব্যাক করে, যাচ্ছে আবার আসছে। এবার আমি একটু কার্টেনটার সাইড দিয়ে সরিয়ে দেখতে গেছি, কিছু দেখতে পাইনি, আমি আবার চলে এসেছি। যদি কিছু থাকতো তাহলে তো দেখতে পেতাম। আবার সেকেন্ড টাইম সাউন্ডটা আবার বাড়ছে, আর অন্ধকার, কিন্তু তার মধ্যে আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না, মোবাইলের আলো আর টর্চের আলো। আমরা বলেছিলাম যে আমাদেরকে কটা আর কি দেশলাই এবং দিয়ে যেতে মোমবাতি, তো ওরা বললো অ্যারেঞ্জমেন্ট নেই, দিতে পারবো না, কারেন্ট নাকি চলে আসে। তো কারেন্ট তো আসছে না। এবার আমি বাইরে গিয়ে আবার ওনাদের ডাকছি, দাদা দাদা, কোনো সাউন্ড নেই, বিশ্বাস করো একটা কোনো সাউন্ড নেই। ওখানে যে কেউ থাকে তুমি সেটাই বুঝতে পারবে না যে ওই হোটেলে কেউ আছে, এমনভাবে ওরা পুরো নিশ্চুপ। কিন্তু আমি যা জোরে ডেকেছি, আর পাহাড়ে ফাঁকায় শুনতে তো পাওয়ার কথাই, কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। তো সঙ্গে সঙ্গে আমি কি করলাম যে ঘরে গিয়ে আমি বললাম, এক কাজ কর, একটু ধূপ জ্বালা, কারণ আমাদের কাছে ধূপ আর লাইটার ছিল। আমরা ধূপ আর লাইটার নিয়েছিলাম, কারণ ওখানে ওই যে আপার যে ও একটু ঠাকুরের ভক্ত, তো ওকে আমি বলেছিলাম যা নিবি সাবধানে নিবি, কোনো যেন অসুবিধা না হয়। তো ও ধূপ জ্বালালো। ধূপটা জ্বালিয়ে যতবার ও রাখতে যাচ্ছে ততবার ধূপটা নিভে যাচ্ছে। ধূপ নিভে যাচ্ছে? ধূপ নিভে যাচ্ছে। ওই যে ছোট ছোট ত্রিভুজের মতো যে ধূপগুলো হয়, যেগুলো খুব সুন্দর গন্ধ থাকে, ওইটা। এবং ধূপটার কোনো গন্ধ আমরা পাচ্ছি না। যতবার জ্বালিয়ে রাখতে যাচ্ছে ততবার নিভে যাচ্ছে। তারপর আমি বললাম, দে ধূপটা আমি জ্বালাই। এবার ওরা ভয়তে না হনুমান চালিসা পড়তে শুরু করেছে। মানে অলরেডি ওদের মনেই হচ্ছে ওই রকম একটা সাউন্ড যেটা কন্টিনিউ হচ্ছে, কোনো ব্রেক নেই, হচ্ছে এবং সাউন্ড বাড়ছে। আর তুমি মোবাইলে রেকর্ড করো, কিচ্ছু আসছে না। ওখানে জানলার কাছে গিয়ে মোবাইলে রেকর্ড করছি, কোনো সাউন্ড রেকর্ড হচ্ছে না। এত জোরে সাউন্ড, মানে সেই ভাইব্রেশনের মতো হচ্ছে কাঁচের জানলায়, কিন্তু তুমি সেই সাউন্ডটাকে রেকর্ড করতে পারবে না। তো এবার আমি ওই ধূপটা নিয়ে আমি জ্বালিয়ে নিজেই জ্বালিয়েছি, জ্বালিয়ে কর্নারে রাখতে যাই, মানে কর্নার করে। আমি বললাম হয়তো হতে পারে যে ঘরের মাঝখানে বলে দরজার তলাফালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে, নিভে যাচ্ছে, তো আমি কর্নারটায় রাখবো। তো আমি টেবিলটা একটু সরিয়ে পাটা রেখে ওখানে ধূপটা রাখতে যাচ্ছি। তুমি বিশ্বাস করো, সেকেন্ডের মধ্যে আমার পাটা অন্তত আধা হাত, মানে হাফ হাত যতটা মানে গভীরতা, অতটা ঢুকে গেল ভেতরে। আবার আমি পাটাকে যখন তুলে করলাম, আমি সঙ্গে সঙ্গে মানে পড়ে যাচ্ছিলাম, চিৎকার করে উঠেছি, দিয়ে ধূপটা পড়ে গেছিলো। আবার আমি ধূপটা তুলেছি, আবার আমি রাখতে গেলাম, তখন কিন্তু আর কিছু নেই। ওই যে জায়গাটা, সঙ্গে সঙ্গে আমি ওখানে কার্পেটটাকে করে দেখার চেষ্টা করলাম, তো কার্পেট তো লক করা, পিন করা, সেজন্য আমি দেখতে পাচ্ছি না। তো ওখানে ওরা সবাই গেল, সঙ্গে সঙ্গে উঠে এলো দেখবার জন্যে, সবাই পা দিচ্ছে, হাত দিচ্ছে, কারুর হাত পা ঢুকে যাচ্ছে না, কিন্তু আমার পা এতখানি গভীরতায় ঢুকে গেল। এবং ঢুকে ওখান থেকে আবার আমি পাটাকে বার করে আনলাম সঙ্গে সঙ্গে, সেকেন্ডের মধ্যে, যেন মনে হলো আমার কোনো গর্তে পা আটকে গেছিলো। আবার আমি বেরিয়ে এলাম। তারপরে আমি ধূপটা টেবিলের ওপর দিলাম, তখনও কিন্তু ধূপটা জ্বললো না, ধূপটা কিন্তু নিভেই গেল। আমরা কিন্তু ধূপ জ্বালাতে পারলামই না। রাত্রি কটা বাজে? তখন রাত্রির একটা প্রায়, মানে এই চলছে তখন থেকে প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা। এবং আমরা এত ডাকছি, কাউকে পাচ্ছি না, যে কেউ আসবে সেটাও না। এরপরে হঠাৎই এপাশের সাউন্ড তো ছিলই, যেটা ওই তীক্ষ্ণ আওয়াজের মতো বাড়ছে, একটা সাউন্ড শুরু হয়, কেউ যেন পায়ে কোনো বুট পরে এবং হাতে লাঠি নিয়ে ঠক 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 করে হাঁটছে। কি বলছো? মানে জাস্ট তোমাকে বোঝাতে পারবো না। আমি ভাবলাম কি দাদাদের ডাকলাম, ওনারা এলো,
আমি আবার দরজা খুলেছি। আমি তো প্রথমেই বললাম আমার সাহস সবসময় বেশি, এত ঘটছে তাও মনে হচ্ছে যেন না কিছু হয়নি। দরজা খুলে দেখছি না, কেউ নেই। আবার যে দরজা লক করেছি আবার সেম সাউন্ড, আর পুরো ওই বারান্দাটা দিয়ে হাঁটছে, ঠাক 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 এরকম ভাবে, আর জুতোরও আওয়াজ, জুতো মানে বুট, তার আওয়াজ। তার খানিকক্ষণ পরেই কাশছে কেউ, খুব জোরে কাশছে, মানে কাশির আওয়াজ, খুব বয়স্ক মানুষের নয়, মাঝবয়স্ক কারুর কাশির আওয়াজ, কাশছে আবার চলে যাচ্ছে। তারপরে আমি বেরিয়ে গিয়ে আমি ভাবলাম আমি নিজে এবার নিচে যাব, গিয়ে ওদের ডাকবো। তুমি ভাবতে পারবে না অরিত্র, কতখানি এই সম্বন্ধে নলেজ থাকলে এবং এটা যে ওখানের ঘটনা আজ একদিনের নয় সেটা তুমি বুঝতে পারবে। ওরা দরজাটাকে লক করে দিয়ে গেছে বাইরে থেকে, মানে তোমার পালাবার বলার কোনো রকম অপশন নেই। মানে মেন গেট বন্ধ করে মেন দিয়েছে? গেট বাইরে থেকে বন্ধ। যে গেটটা দিয়ে আমরা নিচে যাব, নিচেরটা তো আলাদা, আমি প্রথমেই বললাম যে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, আর ফার্স্ট ফ্লোর থেকে বেরিয়ে গিয়ে বাইরে দিয়ে সিঁড়ি, যেটা তুমি গ্রাউন্ডে যেতে পারবে, আর সেই গ্রাউন্ডটাই তুমি ব্যালকনি দিয়ে নিচে দেখতে পাবে, লম্বা ব্যালকনি দিয়ে। কিন্তু তোমায় বেরোতে গেলে তো সিঁড়ির দরজা দিয়ে বেরোতে হবে, সিঁড়ির দরজাটা বাইরে থেকে লক করা। তাহলে যেখানে এরকম ঘটনা নিশ্চয়ই প্রতিনিয়ত হয়েছে, বা এর আগেও হয়েছে, বা রাতে এরা ওপরে আসে না, তার পিছনে কিছু রিজন আছে, বা তাড়াতাড়ি খাবার দিয়ে দিচ্ছে, সব বন্ধ করে দিচ্ছে, এর পিছনেও কিছু রিজন আছে। এর ঠিক খানিকক্ষণ পরেই কারেন্ট এলো না, লাইট ব্লিঙ্ক করতে শুরু হলো। এটা আবার নতুন উপদ্রব, কন্টিনিউ লাইটটা ব্লিঙ্ক করছে, ফ্লিকার করছে। হ্যাঁ, বারবার বারবার জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে, এক্স্যাক্টলি ফ্লিকার করছে, জ্বলছে নিভছে। হট করে ট্র্যাং করে যেন একটা আওয়াজ হলো, দিয়ে লাইটটা জ্বললো না। এবার আমরা বুঝলাম লাইটটা পুরোপুরি কেটেই গেল, আর বোধহয় জ্বলবে না। তো আমাদের ওই মোবাইলের টর্চের আলোর ভরসা দিয়ে আমি বললাম যে দেখ যা হয়েছে সবাই সাবধানে থাক, বরং চেষ্টা কর কানেক্ট করার বাড়িতে, সবাই অন্তত বাড়ির লোকেরা জানুক যে কি ঘটছে। তো ইতিমধ্যে আমার যে ছাত্রী তার বাবা পুলিশে আছে, তো ও বলল যে ম্যাম আমি বাড়িতে কথা বলছি বাবার সাথে কন্ট্যাক্ট করতে, যে কোনোভাবে যদি আমাদের একটু প্রোটেকশান দেওয়া যায়, যাতে অন্তত সকাল অবধি আমরা জানি না বেঁচে থাকবো কি না, যদি বেঁচে থাকি তাহলে অন্তত যেন আমাদের রেস্কিউ করতে পারে। মানে আমাদের তো তখন হাড় হিম হয়ে গেছে, মানে আমরা আর ভাবতেই পারছি না যে এরপর আমরা সকাল দেখবো কি না, কন্টিনিউ যা হচ্ছে। তার খানিকক্ষণ পরেই একজন কোনো মেয়ের চিৎকার, চিৎকার মানে তীব্র চিৎকার, পাহাড় ফাটা চিৎকার, এবং প্রত্যেকে সেটা শুনতে পাচ্ছি। মানে কেউ যদি কোনো রকমভাবে, মানে তোমার মনে করো কেউ খুব জোরে নয় তাকে মারছে, আর নয় খুব জোরে বেঁধে রেখেছে, সে ছাড়াতে পারছে না, সেই যে একটা গোঙানির চিৎকার, ঠিক সেই রকম একটা তীব্র চিৎকার। আর এই চিৎকারটা যেন ভেসে আসছে ওপর থেকে, ওপর থেকে মানে ওপরের ঘরগুলো থেকে, মানে এরকম একটা বারবার আমরা শুনতে পাচ্ছি। কিন্তু সেই মুহূর্তে যে এবার ভয়টা ধরেছে, আর বেরিয়ে দেখার মতো সাহস আমারও এবার হচ্ছে না। তখন আমি অলরেডি কাঁপছি এবং আমার এবার পা ফা পুরো একদম ঠান্ডা হয়ে গেছে, যে এর পরে যদি আর সেরকম কিছু আমি দেখতে পাই সেটাকে কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কিন্তু আমরা বারবার ভাবছি কি সত্যি কোনো ঘটনা ঘটছে, কিন্তু আমরা তো দেখেছি যে হোটেলে কেউ নেই, পুরো ফাঁকা, তাহলে কি এমন হলো? তো তখন ওই অপর্ণা বললো আমি বাবাকে ফোন করছি, ম্যাম আমি সব কথা বলছি, এই ঘটনাগুলো বললে যদি বাবা আমাকে কোনোভাবে হেল্প করে বা কিছু প্রোটেকশন পাঠানো যায়। তো এই করতে করতে ওই চলছে, ওই কিন্তু সমানে মাঝে মাঝে এই চিৎকার, আর বাইরে ওরকম ওই একটা তীব্র সাউন্ড, আর তার সাথে ধূপ তো জ্বলছেই না, আর বিভিন্ন রকমের আওয়াজ, কোথাও কখনো পা ঠুকে ঠুকে যাচ্ছে, কোথাও ওরকম চিৎকার হচ্ছে, কোথাও ওরকম পাখির আওয়াজের মতো সাউন্ড শুনতে পাচ্ছি। লাইট ব্লিঙ্ক করে তো কেটেই গেল। এবার আমরা ফোন পেলাম অনেক কষ্টে, ওরা ওখান থেকে মানে লোকাল থানায় ফোন করলো, কিন্তু লোকাল থানা বলল যে ওখান থেকে পৌঁছাতে 1.5 থেকে 2 ঘন্টা, আর অত রাত্রে অন্ধকারে ওরা ঋষভের মতো খারাপ রাস্তায় উঠে আসতে পারবে না। তো ওরা বললো আমরা দেখছি ব্যবস্থা করে, কোনোভাবে যদি হোটেলকে কন্ট্যাক্ট করা যায়, বা কোনোভাবে যদি ওখানে থাকা যে আরও মানে মানুষ আছে যারা আশেপাশে তাদের কন্ট্যাক্ট করা যায়, তাহলে আমরা পাঠাবার চেষ্টা করছি। তো আমাদেরকে ওই মুহূর্তে কে করবে? আমরা তো ওই মুহূর্তে কিছু করতে পারছি না। সে যতই তুমি হনুমান চালিসা পড়ো, আর যতই তুমি সেই মুহূর্তে ঈশ্বরের প্রার্থনা করো বা মনে বল রাখো, সেই সময় শুধুমাত্র তোমার হাড় হিম হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এবং সত্যিকারের মনে হচ্ছিল যে বুকের ওপর যেন একটা বিশাল চাপ, মানে ওই চাপটাকে কিছুতেই সরাতে পারছিলাম না যে এরকম কেন হচ্ছে। ঠিক যখন 2:15-20 এরম সময় দরজায়
বাইরে থেকে ঠক 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 কেউ করছে, ঠিক আছে। এতক্ষণ ওরম ঠুকঠাক আওয়াজ, অলরেডি আমরা ভয় পেয়ে আছি, প্রচণ্ড ভয় পেয়ে আছি। তো তখন আমরা কি করলাম, যে কে কে করে প্রথমে চিৎকার করেছি। তখন বলল যে আমরা এখানকার লোকাল, আমরা এসেছি, আমরা এরকম আমাদের থেকে বলেছে, আমরা সেই জন্য আপনাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য এসছি। তো খুললাম, দেখলাম একজন ভদ্রলোক এবং একজন ভদ্রমহিলা, ওনারা এসে বললেন কি হয়েছে না হয়েছে, আমরা বললাম, বলে আবার দরজা আটকে দিলাম। ওনারা বললেন আমরা নিচ থেকে আসছি। তুমি বিশ্বাস করো, 3টে বেজে গেল, 3:30 বেজে গেল, কেউ কিন্তু আর এলো না। কে যে কোথা থেকে এলো, কেন জিজ্ঞেস করলো, কোথায় গেল, কিচ্ছু জানি না। গড নোজ। এলো কি করে, দরজা তো বন্ধ ছিল। এইটাই তো বলছি, যে দরজা বন্ধ ছিল, আমাদের রুমের দরজার বাইরে ওরা এলো কি করে। এবং এসে বলে গেল, একজন ভদ্রলোক ভদ্রমহিলা, তারা কথা বলে গেল, পুরোটা শুনে গেল, তারপরেও তারা আর ব্যাক করে এলো না। এতটাই সেই মুহূর্তে মানে অস্থিরতা লাগছিল, সকালের আলোটা না ফোটা অবধি। তারপরে ওখানকার যারা মেম্বার, তারা এসে নিচের ওদেরকে ডেকে দরজা ফরজা খুলিয়ে উপরে আসে এবং তারা আবার সবটা শোনে। সকাল তখন 3:30 এরকম হবে, ভোর 3:30 পৌনে 4টে। ততক্ষণে ওই শব্দ টব্দ সব বন্ধ হয়ে গেছে। আমরা তো প্রুফ কিছু দেখাতে পারছি না, কিন্তু ফিলিংস তো সবারই, কারণ প্রত্যেকে ফিল করেছি এবং এতটাই মারাত্মকভাবে ফিল করেছি যেটা সত্যি বলে বোঝানোর নয়। আর আয়নার ব্যাপারটা তো আমি তখনও নিতে পারছিলাম না মেনে। আমি ওদেরকে দেখালাম, ওনাদেরকে, যে এরকম ঘটনা হয়েছে। তো ওনারা বলছেন যে হতে পারে, এবার আমরা তো সেরকমভাবে দেখিনি কিছু, কিন্তু ঠিক আছে আমরা কথা বলবো। তারপর 4টের সময় থানা থেকে পুলিশ এলো। থানা থেকে পুলিশ এসে আমাদের পুরো ঘটনাটা কিন্তু ওখানে মানে চ্যানেলে দেখানো হয়েছে, মানে নিউজ চ্যানেলে, ওনারা হ্যাঁ লোকাল নিউজে দেখানো হয়েছে। ওখানের লোকেদের নিয়ে এসেছিল ওরা, এবং ওখানে পুরো ঘটনাটাকে আমরা বলি, ওরা ছবি টবি তোলে। তারপরে যখন ওই নিচ থেকে লোকগুলোকে ডাকা হলো, এখানেও তুমি টুইস্ট দেখো। তোমায় আমি প্রথমেই একটা ছবির কথা বললাম, মদন লেট। যখন ওদের পরিচয়গুলো নেওয়া হলো, ওর মধ্যেই একটি ছেলে, ঠিক সেম কোঁকড়া চুল, ওইরমই দেখতে, তার নাম মদন লেট। এবার তাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে, তোমার ছবি এরকম ওখানে এঁকে টাঙিয়েছে কেন? বলছে ও হামারা ফটো নেই হ্যাঁ। ওকে পুলিশ প্রেশার দিচ্ছে যে কি এমন ব্যাপার যে এখানে এরকমভাবে ছবি লাগানো। তো ও কিছুতেই বলছে না, বলছে নেই ও হামারা নাম এসেই লিখ দেয়, ও হামারা ফটো নেই হ্যাঁ। কিন্তু পুলিশও তো বুঝতে পারছে যে ওরই ছবি ওটা, কেন আমরা জানি না। এবার আমরা সিঁড়ি দিয়ে পুলিশের সাথে উঠি। তুমি একটা ঘরে যদি কেউ না থাকে, তার সাইন, আর কেউ এসে থেকে গেছে, দুটোর পার্থক্য বুঝতে পারবে। একটা রুম খোলা হলো, যেটা আমাদের রুমের ওপরে ছিল। আমি বললাম ওপর থেকে চিৎকারের আওয়াজ আসছিল। সেই রুমটার পুরো কম্বল থেকে শুরু করে সব ঘাঁটা, বালিশ রাখা, ঠিক আছে, জলের বোতল খোলা, ঢাকনা খোলা অবস্থায় রাখা, এবং পুরো বোঝা যাচ্ছে যে সেই রুমটার মধ্যে খানিকক্ষণ আগেও যেন কেউ ছিল, কিন্তু সে হয়তো ভোর হওয়ার পর আর ছিল না। কিন্তু সেটা বুঝতেই পারছো যে কোনোভাবেই কোনো মানুষ নয়, এটা আমরা সবাই বুঝতে পারছি, কারণ ওখানে তো দরজাই লক করা ছিল। তারপরে যখন পুলিশকে সবটা আমরা বললাম, তখন উনি নিজেও সবটা শোনার পর লাস্টে আমাকে একটাই কথা বললেন, বললো যে আজ ক্যা হ্যায়, আমাবাস তো নেই থা না। মানে ওনার মনের মধ্যেও এটা পুরো ঘটনাটা শুনে মনে হয়েছে যে এটা হয়তো অমাবস্যার রাত্রির কোনো একটা কিছু হয়েছে। তো মনে তো দ্বন্দ্ব থাকেই, সবাইকে জিজ্ঞেস করছি, কেউ কোনোভাবেই বলছে না কি ঘটনা ঘটেছিল, কেন হয়েছিল, বা ওই দিন কেন এরকম আমরা ফিল করলাম, আগে কেউ ফিল করেছে কি না। তো সকালবেলা বসে সঙ্গে সঙ্গে যত ওরা আমাদের গাড়ি ঠিক করে দেবে বললো, যে আমরা ওখান থেকে ডিসিশন নিলাম আমরা আজ রাত আর থাকবো না, কারণ আমরা এমনিও 2টো রুম ইউজও করিনি, আমরা ওখান থেকে বেরিয়ে যাব লাভালোলেগাঁও, কারণ নেক্সট দিন যাওয়ার ছিল, কিন্তু আমরা এদিনই বেরিয়ে যাব। তো ওরা একটা গাড়ির ব্যবস্থা আমাদের করে দেবে বললো। তখন আমরা বসে বসে সমস্ত সার্চ করে দেখলাম, ওই হোটেলটা পুরনো একটা হোটেল ছিল, যেটার নাম আলাদা ছিল, এবং সেখানে এক কাপল রাত্রিবেলা তারা ওখানে ছিল, একদম নিউ ম্যারেড কাপল তারা ছিল, এবং তাদের সাথে এমন এমন ঘটনা ঘটেছে যে তারা সারা রাত্রির সেমভাবে ভয় পেয়েছে, এবং সকালবেলা উঠে তারাও কিন্তু হোটেল ছেড়ে দিয়েছে। সেম আরেকটা ঘটনা হয়েছিল, ওখানে আরেকটা গ্রুপ এসেছিল সেই গ্রুপটার সাথেও, কিন্তু তারা বুদ্ধি করে কি করেছিল, তারা বুদ্ধি করে ওই রাত্রিবেলায়
তারা যেহেতু সবাই ছেলে ছিল, তারা ওই রাত্রিবেলায় দরজা খুলিয়েছিল এবং ওদেরকে ওপরে এনে ওখানে ওদের রুমে বসিয়ে রেখেছিল। এই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু ওখানে বারবার হয়েছে। আচ্ছা, মানে এই এটা রিভিউগুলো কি এখনো রয়েছে? হ্যাঁ, এখনো রয়েছে, একদম এখনো রয়েছে। পুরনো হোটেলটার যেটা নাম ছিল সেই হোটেলের নামে সার্চ করলে তুমি পুরো রিভিউ পাবে। ইভেন নতুন যেটা মানে যেটাতে আমরা ছিলাম সেটাতেও কিন্তু আমরা প্রত্যেকে রিভিউ দিয়েছিলাম যে এরকম ঘটনা আমাদের সাথে হয়েছে। আর আমাদের তো বললামই এটা নিউজ চ্যানেলে শো করা হয়েছে। তো তারপরে আমরা এগুলো সার্চ করার পরেও তখনও মনে হচ্ছে যে কি ঘটনা, কেউ বলছে না। মানে ওখানে আমরা যাকেই জিজ্ঞেস করছি কেউ বলছে না। তারপরে যখন গাড়ি এলো তখন গাড়িতে আমরা মানে লাগেজ ফাগেজ তুলছি। খুব একটা মানে কষ্টের বিষয়, যেটা খুব মন খারাপ করা কাঞ্চনজঙ্ঘা দেখা, যেটা আনন্দের হতে পারত। তো গাড়িতে লাগেজ তুলে ঠিক যখন ফার্স্ট টার্নটা মানে পাহাড়ের টার্নটা ঘুরছি, তখন ড্রাইভার আমাদের বলল যে आप लोग को एक बात बोले। जी हाँ बोलिए। जी ये जो होटल में थे कौन बताया यहाँ पे रहने के लिए? তখন আমরা বললাম যে এরকম আমরা তো নেট থেকে দেখেছিলাম যে হোটেলটা হয়েছে এরকম একদম ঋষভের যেখানে ভিউটা সোজাসুজি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, সেই দেখে আমরা এসছি। বলছে आप लोग थोड़ा सर्च करके नहीं आ सकते थे? বললাম কেন, কি হয়েছে দাদা, একটু বলুন না, আপনি যদি জানেন বলুন না, আমরা তো সবাইকে জিজ্ঞেস করছি, কেউ তো বলছে না। যে স্টোরি তো হ্যাঁ বলে এবার উনি আমাদের আসল সত্যিটা বললেন। কি ছিল? যে ওখানে যে মালিক ছিল, আগের যে মালিক, সেই মালিক মানে তার মানে রক্ষিতা বলতে পারো বা গার্লফ্রেন্ডই বলতে পারো, এখানের একটি পাহাড়ি মেয়েকে নিয়ে গিয়ে তার ওইখানে হোটেলের রুমে রেখেছিল। সে ওই হোটেলের রুমের সব কিছু মানে দেখাশোনা করতো হোটেলটা, এবং ওখানেই থাকতো। ঠিক আছে, বিয়ে তাকে করেনি, তাকে রেখেছিল। এবং যে মালিক সে এখানকার নয় কলকাতা বা অন্য কোথাওকার, সেটা আমাদের ড্রাইভার ভালো করে বলতে পারেনি। বাইরে থাকতো, সে মাঝে মাঝে আসতো এবং মেয়েটির সাথে থাকতো, লাক্সারি টাইম স্পেন্ড করে আবার চলে যেত। ইতিমধ্যেই হঠাৎ করে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে একটা অশান্তি সবাই লক্ষ্য করতে থাকে, এবং মেয়েটা ওই ওপরের ঘরটায় থাকতো যেটা আমি বললাম। তো ওই ঘরটাতেই ও থাকতো, ওরই রুম ছিল ওটা। এবার ওখান থেকে ও সব কিছু মেনটেন করতো, হোটেলের দেখাশোনা সব দায়িত্ব। কিন্তু হঠাৎই যখন এই অশান্তিগুলো বাড়তে শুরু করে, তখন একদিনকে জানা যায় যে মেয়েটি নাকি সুইসাইড করেছে। মেয়েটি গায়ে আগুন দিয়ে সুইসাইড করেছে, এটা জানা যায়। এবার আমি তোমাকে বারবার বললাম না, ধূপ জ্বলছে না, আগুন ওখানে নেভানো হয়েছিল। মানে যখন আগুন ধরে গেছিল, এবার সেটা ওই ভদ্রলোক জ্বালিয়েছিলেন আগুন, না মেয়েটি নিজে সুইসাইড করেছিলেন, মানে ছিল না ছিল, সেটা নাকি আজ অবধি বার করা যায়নি। কারণ মেয়েটির বাবা মা ভীষণ গরিব, তারা আর এটা নিয়ে কিছু করতে পারেনি। তাদের কাছে মানে গ্রামের একটা মানে মেয়ে, সুন্দরী মেয়ে, তাকে নিয়ে গিয়ে রেখেছে, ভাবছে মেয়েটা আমার কাজ পেয়েছে। কিন্তু মেয়েটা যে কি করছে, কি অবস্থায় আছে, এটা হয়তো মেয়েটাও তাদের বুঝতে দেয়নি। কারণ গরিব ব্যাপারটা তো, এটা তো একটা বড় ফ্যাক্টর না ওদের কাছে। তো সেখানে ওই মেয়েটাকে ওইভাবে নয় করা হয়, নয় করে, এবং ওই কিন্তু মানে বোঝাবার জন্যে ওইভাবে চিৎকার করা বা ওইভাবে ঘুরে বেড়ানো এরম করে। এবং যেটা বলা হচ্ছে যে ওর বাবাও নাকি ওখানে আসেন, মানে মৃত্যুর পর বলা হচ্ছে ওর বাবার আত্মাও ওখানে মেয়ের জন্য ঘুরে বেড়ায়, আসল সত্যি জানার জন্য। আমার আবার কাঁটা দিচ্ছে গায়ে একদম। মানে আমি যখন এইগুলো শুনছি, বিশ্বাস করো আমি ভাবছি যে আমরা কোথায় ছিলাম, এবং আমাদের আশেপাশে আজ প্রত্যহ এরকম প্রচুর ঘটনা ঘটছে যেগুলো আমরা জানতে পারছি না। এবং এই আত্মারা তো বিনষ্ট হচ্ছে না, এরা তো কষ্ট পেয়ে ওখানেই বদ্ধ হয়ে থেকে যাচ্ছে। এবার আমরা এতজন মিলে এটাকে ফিল করেছি। এটা হচ্ছে পুরো আমার 2019-এর সেই সুন্দর বেড়াতে যাওয়ার একটা চরমতম নিয়ে গেছিলে ঘুরতে, একদম বাট ফিরলে একটা তিক্ত স্মৃতি নিয়ে। তিক্ত স্মৃতি, এবং সেটা যে কতদিন আমায় নিয়ে বেরিয়েছে, মানে ওটা আমার কতদিন আমাকে ফেস করতে হয়েছে, কতদিন ওটার কষ্ট আমি পেয়েছি, সেটা আমি মানে বলে বোঝাতে পারবো না। এবং আমরা সবাই মানে আমরা তো একা আমি ছিলাম না, এতজন মিলে ফিল করেছি, এবং সেই অভিজ্ঞতাটা নিয়ে আমরা কিন্তু বয়ে বেরিয়েছি। এবং খুব অনেক দিন খুব মানে ওটা নিয়ে খুব ভারাক্রান্ত হয়েছিলাম। তারপর আস্তে আস্তে সময়ের সাথে সাথে ব্যাপারটা মানে
অনেক হয়ে গেছে, মুছে গেছে, কিন্তু এখনও আমি যখনই বলি আমার পা ঠান্ডা হয়ে যায়, আমার গায়ে কাঁটা দেয়, আর আমার মনে হয় আমি স্বাভাবিক। এখনও ওই হোটেলের ওই রুমটাতেই যেন বসে আছি, বা মনে হচ্ছে যেন ওই মেয়েটা ওই রুমটায় হয়তো কাঁদছে, বা ও হয়তো বাঁচতে চেয়েছিল। মানে এইগুলো আমি কিছুতেই এখনও ভুলে উঠতে পারি না। এটা আমার পুরো অভিজ্ঞতা। তো তোমরা পরে হোটেল ওনার বা হোটেলের ম্যানেজারের সাথে যোগাযোগ করোনি? হ্যাঁ, আমরা পরে হোটেলের ওনারের সাথে, ম্যানেজারের সাথে যোগাযোগ করেছি। ম্যানেজারকে আমরা সব বলেছি, হোটেল ওনারকে আমরা সব বলেছি। হোটেল ওনার তো সেই দিন রাত্রে দুবার ফোন তোলার পর ফোন সুইচ অফ করে দিয়েছিল, কিন্তু তারপরে ফিরে এসে আমরা বলেছিলাম, ওনারা তো মানতেই রাজি নন কোনোভাবেই। বলছে না না, আপনাদেরই ভুল, অন্য কেউ ছিল ওপরে, হয়তো কোনো ছেলে গিয়ে শুয়েছিল বা বসেছিল, তাই জন্য আপনারা এরকম বলছেন। তাহলে আমরা থানা পুলিশ করব? আমরা ঘুরতে এসছি, আমরা তো আর এটাকে মাটি করতে আসিনি। তাহলে এত বড় কিছু না হলে তাহলে আপনি ওই পচা গন্ধ বেরোনো, এরকম কালি ছড়ানো, বা এরকম আয়নার মধ্যে ছায়া দেখা, আপনারা নিজেরাও কি কোনোদিন ফিল করেননি এখানে থেকে? নিশ্চয়ই ফিল করেছেন। চাপা দেওয়ার চেষ্টা করে তো কোনো কিছু লাভ নেই। কিন্তু তাতেও ওরা করেনি, এবং অনেক করার পরে যখন আমরা ভয় দেখিয়েছি যে আমরা আবার কিন্তু এখানে থানা পুলিশ করব এবং কেস করব, তখন আমাদের টাকা রিফান্ড করে, একদিনের যে টাকা। না হলে ওরা কিন্তু টাকাটাও রিফান্ড করতে চাইছিল না, যেহেতু অনলাইন বুকিং ছিল সেই জন্য। কিন্তু আমি একটা জিনিসই বারবার ভাবি যে ওই মেয়েটা কিন্তু দেখো কোনোভাবেই কোনো দিনই ও আর পাবে না, মানে বিচার তো পাবেই না। এটাই খুব একটা অদ্ভুত, কারণ আমরা ওর হয়ে লড়তে যাওয়াটাও বোকা বোকা। এরকম প্রচুর মানুষ যাচ্ছে যারা ঘটনাটা ফিল করছে, কিন্তু কতজন সত্যিটা জানছে জানি না। আমি কিন্তু ওই ড্রাইভারের থেকে আমরা সবাই সত্যিটা জেনেছিলাম। এটাই হচ্ছে সেই চরম অভিজ্ঞতা। মানে মানুষ নিজের কিছু লাক্সারি সময় কাটানোর জন্য কিভাবে অন্যর একটা মানুষের জীবন নিয়ে নেয়, এবং তারপর নিজেদের লাইফটা কি সুন্দরভাবে কাটায়। মানে এদের কোনো আফসোস থাকে না, এদের মধ্যে কোনো রিগ্রেট থাকে না। মানে এরকম ঘটনা যদি, মানে দেখো, হতেই পারে যে তোমার কারোর প্রতি ফিলিংস নেই বা তোমার কারোর প্রতি সেই ভালোবাসাটা নেই, কিন্তু যদি তুমি কারোর সাথে মানে দুটো মুহূর্তও কাটিয়ে থাকো তোমার জীবনে, তার এরকম একটা চলে যাওয়াও তোমার মনে একটা গভীর ছাপ ফেলে যাবে। বাট তুমি কাউকে জেনে বুঝে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারো না। ঠিক আছে, তুমি তাকে গ্রহণ করতে পারছো না, তুমি তাকে অ্যাকসেপ্ট করতে পারছো না, তোমার লালসার শিকার হয়েছে সে, বাট তারপরেও তার জীবনটা অ্যাটলিস্ট বাঁচানো যেত। আর পুলিশ যখন সব ছবিগুলো নিয়ে যাচ্ছিল, ওর মধ্যে একটা ছবি ছিল জানো, যেটা ওরকম 3 তলা, মানে 3টে ফ্লোর, সেই ফ্লোরের মধ্যে একটা মেয়ে যার আঁচলটা খোলা, এবং ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কেচ, আঁচলটা খোলা, এবং আঁচলের ওখানটায় যেমন আগুনের যেরকম হয় ওরকমই ছবি, আগুনের করা, আর নিচে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, মানে মাথাগুলো দেখা যাচ্ছে, এরকম একটা ছবি কিন্তু ওরা বার করেছিল। ওরা কিন্তু সব ছবিগুলো নিয়ে গেছিল। ওরা একটা ছবিও হোটেলে রাখেনি, এবং মালিককে ফোন করে, হোটেলের মালিককে ফোন করে ওরা শাসিয়েও ছিল যে ফার্দার এরকম কোনো ছবি যেন আমরা এই হোটেলে না দেখি। সব কেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, আর সব কেন ভয়ের ছবি হবে? ছবি দাও, তুমি সুন্দর ছবি দাও পরিবেশকে সুন্দর করার জন্য, কিন্তু পুরোটাই ভয়ঙ্কর। মানে তোমার এই ঘটনাটা শুনতে শুনতে আমার 1 বছর আগের অভিজ্ঞতাটা আমার পুরো চোখের সামনে ভেসে উঠছে। আমরাও এরকম একটা এক্সপেকটেশন নিয়েই গেছিলাম। বেসিক্যালি আমাদের একটা মানে প্রোগ্রাম হয়েছিল ভূত পাহাড়ে গপ্প বলে, ঠিক আছে, যেখানে আমরা আমাদের সাবস্ক্রাইবারদের নিয়ে পাহাড় ঘুরতে গেছিলাম। ঠিক আছে, মানে আমি এবং ইউটিএস চ্যানেলের যে হোস্ট শান্তদীপ, আমরা আমাদের দুজনের সাবস্ক্রাইবারদের নিয়ে ঘুরতে গেছিলাম, এবং সেখানে গিয়ে আমাদের কিছু প্রোগ্রাম ছিল যে একদিন আমি অ্যাজ আ গেস্ট শান্তদীপের পডকাস্টে বসে একটা ভৌতিক ঘটনা শোনাবো, এবং দেবদীপ মিত্র বলে আর একজন গেস্ট ছিলেন, তিনি একটা ঘটনা শোনাবেন। এটা ছিল আমাদের 2 দিনের প্ল্যান। এছাড়াও আদার্স অনেক অ্যাক্টিভিটি ছিল। তো আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ দেখো এর আগে আমি গত বছর প্রথমবার পাহাড় যাই, সেটা হচ্ছে কার্শিয়াং, দার্জিলিং ভিজিট করি। তারপর এইটা যখন হয়, এই প্ল্যানটা যখন হয়, আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ ফ্যামিলির সবাই এবং তার সাথে আরও 15-20 জন মানুষ যারা আমাদেরকে চেনে, যারা আমাদের ঘটনা শোনে, যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছে। তো সেরকম কিছু মানুষ নিয়ে আমরা গেছিলাম। তো সম্পূর্ণ একটা নতুন পরিবার নিয়ে বলতে পারো। তো ওখানে যখন আমরা যাই, আমাদের জার্নিটা ভীষণ ভালো ছিল, ভীষণ সুন্দর একটা জার্নি ছিল। কলকাতা স্টেশন থেকেই আমরা রাত্রি 9টার সময় ট্রেনে উঠি,
এবং পরের দিন ভোর 5টার সময় আমরা এনজেপিতে পৌঁছই, 4:30 5টা এরকম সকালবেলায় আমরা পৌঁছাই। পৌঁছানোর পর তারপর সকালবেলায় যখন আমরা ওখান থেকে গাড়ি নিই, যে গাড়িটা আগে থেকেই বুক করা ছিল, গাড়ি নিয়ে আমরা যখন ঋষভের উদ্দেশ্যে রওনা দিই, আমাদের টোটাল জার্নিটা হয়েছিল 5.5-6 ঘন্টার। মানে আমরা 8টার সময় গাড়িতে উঠেছিলাম, আমরা পৌঁছেছিলাম দুপুর 3টের পরে। ঠিক আছে, তুমি বিশ্বাস করবে না, আমাদেরকে 2টো হোমস্টে দেওয়া হয়েছিল। আমরা একদিন ঋষভে ছিলাম আর একদিন ছিলাম ইচেগাঁওতে। ইচেগাঁওটা খুব অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, মানে অসাধারণ সৌন্দর্যের মধ্যে আমরা একটা দিন কাটিয়েছিলাম। কিন্তু যখন আমরা ঋষভে যাই, যারা মানে একটু এজেড, ধরো বাবা মায়েরা বা যারা ধরো 40 অ্যাভাব বা 45 অ্যাভাব ছিল, তাদেরকে আমরা দিয়েছিলাম একটা মানে বাগানের মধ্যে একটা কটেজ টাইপের ছিল, খুব সুন্দর। ওখানে ইলেকট্রিসিটিও ছিল, সব কিছুই ছিল, গিজার ওয়াগেরা সব কিছু ছিল এসেছিলো। আমরা যে হোমস্টেটা নিয়েছিলাম সেটা ছিল একদম কাঠের হোমস্টে, মানে একদম উডেন হোমস্টে। ঠিক আছে, তুমি যেরকম বললে না যে যেই ফ্লোরটায় ঢুকছো ওটা গ্রাউন্ড ফ্লোর না, তার নিচে গ্রাউন্ড ফ্লোর, এক্স্যাক্ট সেরকমই ছিল। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাইবো একটা জিনিস, যে তুমি যে হোমস্টেটায় গেছিলে, ওই হোমস্টেটা কি মানে গোলাপি কালারের ছিল? তখন পরে তো কালার চেঞ্জ হয়েছে। আচ্ছা, ওটা কি খাদের একদম সাইডে ছিল? হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, মানে ওই হোমস্টেটায় পৌঁছতে গেলে কি একদম একটা জঙ্গলের মাঝখান থেকে সরু রাস্তা দিয়ে যেতে হয় গাড়ি নিয়ে? হ্যাঁ, আমি জানি না যে এই হোমস্টেতে আমি ছিলাম সেই হোমস্টের কথাই হতেই পারে কিনা, কারণ ওটা তো হস্তান্তর হতেই থাকছে। হ্যাঁ, মানে আমি ওটাই বলছি। ইনফ্যাক্ট যখন আচ্ছা, ওই হোমস্টেটা থেকে একটুখানি এগিয়ে সোজা পাহাড়ের ধারে আর একটা হোমস্টে ছিল, একদমই তাই, ওপর দিকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, আমিও তো তাই। আর খাদের ওখানটাতে আমরা ছবিও তুলেছি, মানে একদম খাতের সাইডেই, মানে যেখানটা আর কি ফার্স্ট ফ্লোরটা, ওটা একদম সাইডেই। মানে উপরের যে ব্যালকনিটা, ঠিক আছে, ওই ব্যালকনিটা পুরো কাঠের পাঠাতন এবং বাঁশের ব্যারিকেড করা, বাঁশের ব্যারিকেড এবং লম্বা একদম পুরো লম্বা, সরু একদম একটা টানেলের মতো। এক্স্যাক্টলি। আর মানে তোমার সিঁড়ি দিয়ে উঠে একদম স্ট্রেট একটা ঘর রয়েছে, যেখানে একটা আয়নাও রয়েছে। এখন হয়তো আছে, তখন ফটো ছিল, তো মনে হচ্ছে সেমই নাকি কি জানি। তো আমি তোমাকে এবার ঘটনাটা বলি কি হয়েছিল। আমরা যখন যাই, এই কটেজটাতে না মানে তোমার ফ্রিকোয়েন্টলি লোডশেডিং হচ্ছিল কিন্তু, ঠিক আছে, মানে এই হোমস্টেটাতে ফ্রিকোয়েন্টলি লোডশেডিং হচ্ছিল। এবং আমরা ছিলাম ওই ওপরের ফ্লোরটাতে, মানে যেটা আমরা প্রথম গ্রাউন্ড ফ্লোর ভাবছি, বা গ্রাউন্ড ফ্লোর তো অ্যাকচুয়ালি নিচে। এবং আমাদের ঠিক নিচের রুমটা, মানে আমি যে রুমটায় ছিলাম, আমার ঠিক পাশের রুমে ছিল শান্তদীপ, তার পাশের রুমে আমাদের একজন সাবস্ক্রাইবার ফ্যামিলি, তার ঠিক নিচের ফ্লোরে এবার কিছু ব্যাচেলার্স ছেলেরাও গেছিলো আমাদের সাথে, ঠিক আছে, তারা আমার ঠিক নিচের রুমটায় ছিল, আর তার পাশের রুমে একজন মহিলা ছিল। দুপুরবেলা যখন আমরা 3টে সাড়ে 3টের সময় পৌঁছেছি, তো ওই মহিলা যেহেতু একা গেছেন, তো ওনাকে একাই একটা রুম দেওয়া হয়েছে। তো যখন আমরা পৌঁছই, ওই মহিলা কন্টিনিউয়াসলি বলতে শুরু করেন যে না, আমি না এখানে একা থাকবো না, আমার না ঠিক ভালো লাগছে না। এবার আমরা ভেবেছি যে সবে মাত্র এসছে, এতক্ষণের একটা ল্যাগ রয়েছে, তো সেই কারণে হয়তো বলছেন। তো আমরা তখন বললাম যে ঠিক আছে, আপনি তাহলে ওই দিকের যেটা রয়েছে। এবার উনি চাইছিলেনও যে আমাদের ওই হোমস্টেটাতেই থাকতে, যেহেতু আমরা সবাই ওইটাতে ছিলাম, ঠিক আছে। আর মানে আমার ফ্যামিলি যেই হোমস্টেটাতে ছিল, তার পাশে ছিল দেবদীপদাদের ফ্যামিলি। ওকে, তো এবার আমাদের তো প্ল্যান হয়েছিল যে যা যা অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো মোটামুটি রাত্রি 9টার মধ্যে কমপ্লিট করে দিয়ে, দেন তারপর আমরা যারা, আমি, শান্তদীপ এবং আমরা যে ক্রিয়েটারদের যে গ্রুপটা ছিল, আমরা একটু আড্ডা ফাড্ডা দেবো, কারণ পরের দিন সকালবেলায় আবার আমাদের বেরিয়ে চলে যেতে হবে ইচেগাঁওতে, কারণ ওখানেও আরও কিছু অ্যাক্টিভিটি প্ল্যান করা ছিল। তো আমরা যাই, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, আর বর্ষার পাহাড় অন্যরকমই এক সৌন্দর্য নিয়ে আসে, জানো তো। তো যাই হোক, তারপর যখন এরকম সবাই বলছে যে হ্যাঁ এরকম লাগছে, ওরকম লাগছে, আমরা অতটাও বেশি পাত্তা দিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে সবাই হরর পডকাস্টের জন্যই এসছে, তো তাই সবাই ভাইব ক্রিয়েট করার চেষ্টা করছে, ঠিক আছে। রাত্রিবেলা 9:30 পৌনে 10টার মধ্যে সব যা অ্যাক্টিভিটি ছিল আমরা কমপ্লিট করে ফেলি। এবার আমি, শান্তদীপ, দেবদীপদা, আমরা সবাই ডিসাইড করি যে আমরা একটু নিজেদের মতো আড্ডা দেবো, কারণ সেভাবে তো একসাথে সবাই কখনো ওরমভাবে হয় না। তো আমরা একটু আড্ডা দেবো। আমার ওয়াইফ ছিল, শান্তদীপের ওয়াইফ ছিল, সবাই ছিল। তো আমরা 5 জন মিলে ওই রুমটায় ছিলাম। আর আমাদের যে ব্যাচেলার্স গ্রুপটা ছিল, তারা ছিল ওই যেইখানে আমার বাবা মায়েরা ছিল ওইখানটাতে। তো ভালো কথা, হঠাৎ করে
আমাকে দেবদীপদা বললো যে চলো অরিত্র একটু বাইরে দাঁড়িয়ে স্মোক করে আসি। এবার তার আগে একটা ঘটনা ঘটেছিল। এবার আড্ডা তো আর নর্মালি হয় না, এবার ধরো চিকেন পকোড়া, তারপর হচ্ছে খাবার দাবার, এইগুলো। আমার একটা ভুল হয়েছিল, ওই যে রাত্রিবেলা যখন 11:30 বাজে, পুরো যে এরিয়াটা অন্ধকার ছিল, আমি না ওই যে ওদের যে কিচেনে যে ছেলেটা রান্না বানাচ্ছিল, তবে এটুকু আমি বলবো যে এন্টায়ার যা ঘটেছিল ওখানে কিন্তু মানে আমাদের হোমস্টের যে লোক দুজন লোক ছিল, তারা আমাদেরকে হেল্প করেছিল, ঠিক আছে। ইনফ্যাক্ট তারা আমাদের সাথে ছিল ওই দিন ওইখানে, ঠিক আছে। কীরকম আমি তোমাকে বলছি, রাত্রিবেলা 11টার সময় এবার আমরা আড্ডা ফাড্ডা দেবো বলে আমরা বলেছি যে তাহলে চিকেন পকোড়া বানাও, আর কি খাবার দাবার আছে আমরা ডিনারটা আমাদের রুমেই করব, ঠিক আছে। গেছি আমি, মানে শান্তদীপের ওয়াইফ, আমার ওয়াইফ, দেবদীপদা, ওরা সবাই রুমে চলে গেছে। আমি ছিলাম একা ওই কিচেনের সামনে। এবার ওখান থেকে আমি 2 হাতে করে এরকমভাবে চিকেনের প্লেট নিয়ে হেঁটে হেঁটে গেছি ওই অন্ধকার রাস্তাটা দিয়ে। মানে রাস্তা বলাটা ভুল, মানে হোমস্টে থেকে মোটামুটি তুমি ধরে নাও 30 থেকে 40 মিটার দূরে হচ্ছে কিচেনটা, যেটা তুমি দেখতে পাবে, মানে হোমস্টে থেকে দেখা যায়, ওই হোমস্টের এই ব্যালকনিটা থেকে দেখা যায়। আমি এসছি আর মানে, কিন্তু বিশ্বাস করবে যতক্ষণ আমি রাস্তাটা দিয়ে এলাম আমার কোনো প্রবলেম হলো না কিন্তু, ঠিক আছে। যেই মুহূর্তে আমি সিঁড়িটা দিয়ে ওপরে উঠলাম, আমার না কেমন যেন একটা গাটা ঠান্ডা, একটা মানে একটা বলে না সেই শিহরণ খেলে যাওয়ার মতন হলো। আমি ঘরেও এলাম, ঘরে এসে আমাদের ডিনার ফিনার সব করা হয়ে গেছে, আমরা গল্প করছি, 1-1:30 বেজে গেছে, মানে গল্প করতে করতে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 1:30-2 বাজে। দেবদীপদা আমাকে বললো যে চলো অরিত্র একটু বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে ঠান্ডায় একটু স্মোক করি। ঠিক আছে চলো। গিয়ে দাঁড়িয়ে আছি, দেবদীপদার সাথে কথা বলছি। আমার এখনও মনে আছে, যদি সেম হোমস্টে হয়ে থাকে তুমি রিলেট করতে পারবে, মানে এদিকে যে একদম লাস্ট এন্ড মোমেন্টের ঘরটা, আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি সোজা গিয়ে সিঁড়িটা বাঁদিকে নেমে যাচ্ছে, একদম সিঁড়িটা পুরো বাঁদিকে নেমে যাচ্ছে, ঠিক আছে। আমি এদিকে দাঁড়িয়ে আছি, দেবদীপদা এরম দাঁড়িয়ে আছে। এবার আমি দেবদীপদার সাথে কথা বলতে বলতে কনস্ট্যান্টলি এদিকে তাকাচ্ছি, ঠিক আছে। এবার দেবদীপদা আমাকে বলছে যে তুমি কি দেখছো তখন থেকে, অনেকক্ষণ ধরে তো তোমায় লক্ষ্য করছি। আমি বলছি দেবদীপদা আমার না খালি মনে হচ্ছে যে তুমি আমার অ্যাঙ্গেলটায় দেখো, যেদিকে আমি তাকাচ্ছি ওখানে আমার মনে হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। বলছে ধুর তুমি কি বলছো, ওখানে কে দাঁড়িয়ে থাকবে। আমি বলছি তুমি দেখো ভালো করে। এবার ও যখন দেখেছে বলছে হ্যাঁ তাই তো, দেখো ওই কিচেনের লোকজন হয়তো কেউ দাঁড়িয়ে রয়েছে, হয়তো স্মোক টোক করছে। আমি বলছি যে এখন অলরেডি রাত্রি 2-2:30 বাজে, আর ওখান থেকে একটা আলোর রেও পড়েছে ঠিক ওই জায়গাটাতে, যেই কারণে কিন্তু ওই যে যদি কোনো মানুষ থেকে থাকে সেই ওখানে দেখা যাচ্ছে। আমি কেন বলছি যে জিনিসটা নর্মাল নয়, দেখো আমরা কিন্তু ভাবছি মানুষ, যতক্ষণ রাতের অন্ধকার ছিল ততক্ষণ জিনিসটা কিন্তু প্রচণ্ড নর্মালভাবে আমরা নিয়েছিলাম, বাট যখন দিনের আলো ফুটে উঠেছে তখন আমরা বুঝতে পেরেছি যে আমরা কি দেখেছি। এবার আমি তোমাকে বলছি, তো আমাদের মাথায় নেই যে ওই ব্যালকনিটার পাশেই খাদ, ঠিক আছে। এবার আমি ওই অ্যাঙ্গেলটায় দেখছি, এইরকম অ্যাঙ্গেল ব্যালকনির কর্নারটাতে, হ্যাঁ আমি এরকম স্ট্রেট দেখছি যে ওখানে কিচেনটা রয়েছে, কিচেনের আলোটা পড়েছে, মানে এবার তুমি দেখো এখানে আলো, এই আলোটা জ্বলছে, এই আলোটা তো অনেকটা স্প্রেড করেছে, ঠিক আছে। তো ওরকমই একটা আলো ছড়িয়েছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে লম্বা একজন মানুষ ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো কিছুক্ষণ আমি না নোটিস করছি, দেবদীপদার সাথে আমি কথা বলছি, আবার নোটিস করছি, কথা বলছি, আবার নোটিস করছি। কিছুক্ষণ দেখার পর যখন দেবদীপদাও দেখলো, বললো হ্যাঁ ঠিকই বলেছো, কেউ একটা তো মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, এবার শিওর হতে পারছি না। বলছি হ্যাঁ, বলে আবার আমি কথা বলছি, আবার কথা বলছি, দিয়ে স্মোক করছি। এবার যেটা হলো খুব আনন্যাচারাল লাগলো যে ওই যে দাঁড়িয়ে ছিল যিনি, কনস্ট্যান্টলি না এটা মুভ করতে শুরু করে, ঠিক আছে। এবার মুভ যে করছে, কীরকম মুভ করছে দেখো, একটা মানুষ যদি মুভ করে, ধরো এটা যদি একটা সারফেস হয়, একটা মানুষ মুভ করলে এরাম ভাবে যাবে বা এরাম ভাবে আসবে। আমি দেখছি যেই মানুষটা ধরো এখানে দাঁড়িয়ে আছে, না ধরো এখানে দাঁড়িয়ে আছে, তার পরের মুহূর্তে আমি দেখছি এখানে দাঁড়িয়ে রয়েছে, আবার তার পরের মুহূর্তে দেখছি এখানে দাঁড়িয়ে রয়েছে, মানে কনস্ট্যান্টলি না এরকমভাবে মুভ করছে। বাট ওই যে দুটো জায়গায় মানুষটার এক্সিস্ট করার মিডিলে যে মোশনটা থাকে, ওই মোশনটা আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। মানে আমি বলছি আমার পুরো গায়ের লোম দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। মানে ওই দিন যখন আমি এই ঘটনাটা সবাইকে বলছিলাম না যে আমাদের সাথে এটা হচ্ছে, সবাই ভেবেছিল আমি সবাইকে বোকা বানানোর চেষ্টা করছি, যেহেতু আমি হরর কন্টেন্ট বানাই। ইনফ্যাক্ট আমি ফিরে এই জিনিসটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম যে আমার সাথে কালিম্পংয়ে এরকম ঘটনা ঘটেছে। তো কমেন্ট বক্সে অনেকেই লিখেছে যে হ্যাঁ তুমি ঘুরতে গেলে আর সাথে সাথে তোমার সাথে এরকম একটা ঘটনা ঘটলো, হোয়াট এভার। কারণ আমি জানি যে কি হয়েছে।
আর শুধু আমি না, ওই দিন যে ছেলেটা কিচেনে রান্না করছিল তার সাথেও এরকম অনেক কিছু ঘটেছে ওই রাত্রে, ঠিক আছে? মানে আমি এবার পুরো জিনিসটায় আসছি। তো আমি না কনস্ট্যান্টলি দেখছি ওরকমভাবে জিনিসটা মুভ করছে। আমি তখন দেবদীপদাকে বললাম, দেবদীপদা আমি না আর দাঁড়াবো না, দেখো আমি হরর নিয়ে কন্টেন্ট বানাই, আমি হরর জোনটাকে খুব ভালোবাসি, কিন্তু আমি এই জনারটাকে প্রচণ্ড ভয়ও পাই, ঠিক আছে? কারণ আমি নিজে খুব কাছ থেকে তো এরকম ঘটনা ঘটতে দেখেছি। আমি জানি যে এই রকম ঘটনা যদি লাইফে একবার ঘটে তাহলে আমার পরবর্তী জীবনটা কিভাবে অ্যাফেক্টেড হতে পারে, ঠিক আছে? তাই আমি সত্যি খুব ভয় পাই। তো আমি দেবদীপদাকে বললাম যে আমি না দাঁড়াবো না, আমার খুব একটা ভালো লাগছে না। তো আমি চলে যাই, কিন্তু দেবদীপদা তখনও ওখানে ছিল, ওই ব্যালকানিতে দাঁড়িয়েছিল। আমি 2-3 বার ডাকার পর চলে আসি। এবার তুমি একটা জিনিস দেখবে, তুমি ধরো এই ঘরে রয়েছো, ফর এক্সাম্পল এই ঘরের পেছন দিকে যদি কেউ থাকে, তার প্রেজেন্সটা তুমি বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ একদম। ঠিক আছে, তুমি তার প্রেজেন্সটা বুঝতে পারবে। আমি আগে বলছিলাম সেখানে খুব বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে? তো আমাদের কেন জানি না মনে হচ্ছিল যে ওই ব্যালকানিটায় কনস্ট্যান্টলি কেউ হাঁটাহাঁটি করছে, কন্টিনিউয়াসলি কেউ একটা হাঁটাহাঁটি করছে। দেবদীপদা কী করেছে, আবার দরজা খুলে বাইরেটা গেছে, যে এই কে তোমরা কি কেউ এসছো বাইরে, কেউ মানে অন্য ঘর থেকে কেউ বেরিয়ে কি হাঁটছো? দেখছে কেউ নেই। কিন্তু কিছুক্ষণ পরে এসে যেটা বললো আমাকে, ঠিক আছে, সেটা আমার বেশ অদ্ভুত লেগেছিল। বলছে যে অরিত্র, কাউকে দেখতে তো পেলাম না, কিন্তু আমার মনে হলো কেউ একজন এখানে রয়েছে এবং যিনি আত্মহত্যা করেছিলেন বহু বছর আগে। ঠিক আছে, মানে আমি না জাস্ট শুনে আই ওয়াজ আউট অফ মাই মাইন্ড, অনেস্টলি বলছি। মানে আমি শুতে পারিনি। দেখো জিনিসটা তখনও নর্মাল, আমি কিন্তু তখনও ভাবছি যে যেখানে আমি দেখেছি ওখানে হয়তো হোটেলের লোকই হতে পারে বা কিচেনের লোকই হতে পারে। আমার হয়তো কোনোভাবে ভিজুয়ালাইজেশন করতে প্রবলেম হয়েছে, তাই মোশন দেখতে পাইনি, নিজেকে এসব বোঝানোর চেষ্টা করছি। শান্তদীপ আমাকে বললো যে অরিত্র একটা কাজ করে, যেহেতু আমি ওই সিঁড়ির কর্নারের রুমটাই প্রথম নিয়েছিলাম, বললো যে তোমাকে আর ওখানে যেতে হবে না, আজকের রাতটা আমরা সবাই এখানেই থাকি, ঠিক আছে? তো আমরা সবাই ওখানে বসে, মানে এইটুকু ঘটনা তো ঘটলো আমাদের সাথে। ভোরবেলা তখন 4টে 4:30 আলো ফুটেছে। আলোটা ফোটার পর দেবদীপদা বেরিয়ে গেছে, তার আগেই বেরিয়েছে। আমিও যখন বেরিয়েছি না, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। রাত্রেবেলায় আমি যখন ওখানে দেখেছিলাম যে কেউ একজন দাঁড়িয়ে আছে, এটা তো কোনোভাবেই ভুল হতেই পারে না যে কেউ ওখানে ছিল না। আমি দেখেছি কেউ একটা দাঁড়িয়ে ছিল, কিন্তু আমি দেখছি ওখানে কোনো সারফেসই তো নেই, ওখানে শুধু গাছ রয়েছে। আর সব থেকে বড় কথা, ওটা পুরো 4000 ফিট নিচে, আমি তো পুরো খাদের ধারে হোমস্টেতে রয়েছি। আর যেই অ্যাঙ্গেলে আমি দেখেছি ওখানে কোনো মানুষ দাঁড়ানো পসিবলই নয়। তাহলে ওখানে কে ছিল? যে ছিল তাহলে সে হাওয়ায় ভাসছিল। অ্যান্ড দিস ইজ দ্য রিজন যে আমি তার মোশন দেখতে পাইনি। মানে জিনিসটা শুনতে খুব হয়তো কেমন লাগবে আমি জানি না, বাট যেটা আমি বললাম আমি এক্স্যাক্ট ওটাই দেখেছি। এবার এই পুরো ঘটনাটা ছিল তো আমাদের 5 জনের মধ্যে, 5 জন থেকে 6 জন, 7 জন, 8 জন, সকাল যত হচ্ছে আরও 10 জনের মধ্যে ছড়াচ্ছে, আমার ভাইদেরকে আমি জানাই। এরকম হতে হতে যখন ব্রেকফাস্ট করতে ওই কিচেনে আবার গেছি, তখন তো সবাই এক জায়গায় এসেছে, ঠিক আছে? বললাম না ব্যাচেলার্স ছেলেগুলো বলতে শুরু করলো তখন, আরে অরিত্রদা জানো কালকে আমাদের সাথেও একটা ঘটনা ঘটেছে। আমি কী ঘটেছে? বলছে যে আমরা তো ভেবেছি, তো আমাদের মধ্যে একটা ছেলে ছিল যার নাম ছিল বিজয়ন বলে, ঠিক আছে? তো রাত্রেবেলায় আমরা তো সবাই নিজেদের মতন, ওরা একটু ড্রিঙ্ক করছিল, বলছে আমরা তো ড্রিঙ্ক করছিলাম, তখন কি হয়েছে, রাত্রি তখন 1:30 পৌনে 2 বাজে, হঠাৎ করে দেখলাম যে আমাদের রুমের বাইরে বিজয়ন ঘোরাঘুরি করছে, কারণ চেহারা শেপ দেখে তাই মনে হয়েছিল। তো আমরা অনেকবার করেই রুমের ভেতর থেকেই চিৎকার করে ওকে ডাকি যে এই তুই বাইরে কেন, ভেতরে আয়, আমরা একসাথেই সবাই মিলে বসে গল্প করবো, কী করছিস ভাই? বলে যেহেতু বৃষ্টি পড়ছিল সেই কারণে ওরা কি করেছে, বলছে না বাইরে বেরোলে তো আমরাও ভিজে যাবো, ও বেচারা বাইরে দাঁড়িয়ে ভিজছে, ওকে আমরা একটা ফোন করে ডেকে নিই, হয়তো আমাদের আওয়াজ শুনতে পাচ্ছে না। ওকে যখন ফোন করেছে বলছে আমি তো আমার রুমেই আছি, ঠিক আছে? এটা একটা বলছে। তারপর ওরাও প্রচণ্ড ভয় পেয়ে যায় যে তাহলে ওটা কে ছিল। ইনফ্যাক্ট তারপর যখন ওরা দরজা খুলে বাইরে বেরিয়ে দেখছে কেউ নেই, ওকে, দেখছে কেউ নেই। আর একটা ঘটনা, এই আমাদের এই পুরো কনভারসেশনটা শুনতে হঠাৎ করে যে কিচেনে যে ছেলেটা রান্না করে বলছে দাদা কি বলবো,
কালকে রাতের বেলায় তো তুমি চিকেন টিকেন নিয়ে চলে গেলে, তারপর আমি আলো টালো নিভিয়ে শুতে যাব। আর আমি বলছিলাম না যে কিচেন থেকে একটা আলো কনস্ট্যান্টলি ওখানে পড়ছে, ঠিক আছে, বলছে আলোটা নিভিয়ে প্রথমে শুতে গেছি, তখন 12টা 12:30 বাজে। তো প্রথমে চোখটা বন্ধ, মানে কাঁচা ঘুম, ঠিক আছে, ওই ঘুমের মধ্যেই আমি ফিল করলাম যে আমার গা থেকে কেউ চাদরটা টেনে সরিয়ে দিচ্ছে, ঠিক আছে। বলছে আমি প্রথমে 2বার উঠে দেখছি যে হ্যাঁ চাদরটা একটু সরে গেছে, তো আমি পুরোটা মুড়ি দিয়ে শুয়েছিলাম, চাদর মুড়ি দিয়ে শুয়েছিলাম। 3বারের বেলায় আমি পুরো বুঝতে পারলাম আমার গা থেকে চাদরটা কেউ টেনে সরিয়ে, মানে একদম হ্যাচকা মেরে সরিয়ে দিল। ও যখন চোখটা খুলে দেখেছে চাদরটা মাটিতে পড়ে রয়েছে আর ঘরে কেউ নেই। বলছে তারপর আমি কালকে সারা রাত ঘরের আলো জ্বালিয়ে শুয়েছি, আর সেই কারণেই ওই আলোটা পড়েছিল ওই গাছের ওই দিকটাতে, ঠিক আছে। মানে পুরো এই জিনিসটা তখন, মানে আমরা যখন গেছি তখন যারা ওই হোমস্টেটার দায়িত্বে ছিল বা যারা ওইটা লিজ নিয়েছিল, ওরা বললো শুধু তোমরা না, অনেকেই এই জিনিসটা বলছে আমরা তো ছেড়ে দেবো রিসেন্ট, খুব তাড়াতাড়ি আমরা ছেড়ে দেবো, কারণ এই হোমস্টেটা আমরা আমাদের আন্ডারে রাখবো না, ঠিক আছে, মানে মানুষের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হচ্ছে না। এবার আমাদের এই ঘটনাটা শুনে হয়তো প্রচুর মানুষ বলবে যে তোমরা কেন নামগুলো নিচ্ছ না হোটেল বা হোমস্টের। আমি সত্যি বলছি, আমার পার্সোনালি খুব ইচ্ছা করে মানুষকে জানিয়ে দিতে এই হোটেলগুলোর নাম বা হোমস্টেগুলোর নাম। কিছুদিন আগে আমার কাছে একটা পডকাস্ট শ্যুট হয়েছে, একজন মানুষ যিনি দীঘার একটি হোটেলের কথা বলেছেন। দেখো আমরা চাই নামগুলো বলতে, ইনফ্যাক্ট গত বছরও আমি একটা পডকাস্ট রিলিজ করেছিলাম যেখানে কালিম্পংয়ের একটি হোমস্টের কথা বলা হয়েছিল। তো সেই মানে ঘটনাটা রিলিজ হওয়ার পর, মানে পডকাস্ট রিলিজ হয়ে যাওয়ার পর রাত্রি 3টের সময় কানাডা থেকে আমার কাছে ফোন আসে। আমি ইন্টারন্যাশনাল কল ভেবে প্রথমে অ্যাভয়েড করছিলাম, দেন আমার কাছে হোয়াটসঅ্যাপে কল ঢোকে যে যিনি ওই হোমস্টের মালিক তার মেয়ে আমাকে কল করে লিটারেলি থ্রেট দিচ্ছিল। এবার একটা কথা বলি, আমি হয়তো অ্যাওয়্যার করার জন্য ভিডিও বানাচ্ছি, কন্টেন্ট বানাচ্ছি, বাট আমি এটাও জানি যে যখন আমি লিগাল ঝামেলায় ফেঁসে যাব তখন কি এত মানুষ আমাকে সাপোর্ট করতে এগিয়ে আসবে? তখন কি সেই লিগাল পয়েন্টে আমি সেই হেল্পটা পাবো? কারণ আমার কাছে সত্যি কথা বলতে এন্ড অফ দ্য ডে আমার চ্যানেলটা খুব প্রিয়। আমি চাইবই না আমার এই চ্যানেলটা কোনো রকম আইনি জটিলতার মধ্যে পড়ে যাক। আমি চাই তোমাদের, মানে সত্যি কথা বলতে সবাইকে সেই নামগুলো ডিসক্লোজ করে দিতে, বাট আই উইল সাজেস্ট কি যখনই মানে অনেক বাধ্যকতার মধ্যে থেকেই আমি পারি না নামগুলো ডিসক্লোজ করতে। সেই কারণে আমি গেস্টদেরও বলি যারা ঘটনা শেয়ার করতে আসছে তারা আকার ইঙ্গিতে এমনভাবে বুঝিয়ে দিক যাতে মানুষেরও কিছুটা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। সেই কারণে আমি তোমায় কালারটাও বললাম, কারণ লাস্ট ইয়ার যখন আমি গেছিলাম ওই হোমস্টেতে তার কালারটা ছিল পিঙ্ক কালারের, ঠিক আছে, এবং একদম খাদের গায়ে, এবং ওই টেরিটরিটার মধ্যে 3খানা হোমস্টে আছে, যার মধ্যে একটা হোমস্টে বহুদিন ধরে বন্ধ পড়ে রয়েছে। তো এতটুকু আমি বলে দিলাম, এরপর বাকিটা তোমরা বুঝে নিতে পারলে বুঝে নেবে। হ্যাঁ, আর ওই ভদ্রমহিলাও নিশ্চয়ই তার মানে কিছু ফিল করেছিল, তুমি যার কথা অবশ্যই, প্রথমে হ্যাঁ, উনি বললে বলছিলেন যে ভয় পাচ্ছিল, আমার ঠিক ইজি লাগছে না। আর ওই হোমস্টেটা যেটা তুমি বললে কালারটা সম্ভবত বোধহয় তখন সি গ্রিন ছিল। আর যে মানে আমার প্রোফাইলে গেলে সব ডিটেলস পাওয়া যাবে, এটা আমি একটু বললাম, কারণ নাম উল্লেখ করব না। এক্স্যাক্টলি এই কারণগুলোর জন্যই আমরা চাইলেও নাম দিতে পারি না। তার কারণ হচ্ছে যে দেখো, এটা কোথাও না কোথাও এখন হয়তো সেই ওনারও সেই জায়গায় নেই, বাট আমরা যখন বলবো সেই নামটা তখন নতুন যে ওনার তার উপর জিনিসটা এফেক্ট পড়ে যাবে, কারণ হয়তো ঘোটালা পাকিয়ে রেখেছে আগের যার তত্ত্বাবধানে ছিল সে, বাট সেটা এখন হস্তান্তর হয়ে গেছে, বা যাই হোক না কেন অনেক কারণেই আমরা নামগুলো বলতে পারি না, বাট ইচ্ছা থাকে বলার। কেউ পার্সোনালি জিজ্ঞেস করলে হয়তো বলে দিই, বাট আমি আগে তাও নাম বলতাম। বাট রিসেন্ট ওই কেসটা হওয়ার পর যে হঠাৎ করে তখন আমি ঘুমোচ্ছিলাম রাত্রি 3:30 পৌনে 4টে নাগাদ আমার কাছে কনস্ট্যান্টলি ইন্টারন্যাশনাল কল ঢুকতে শুরু করে। এবার আমি বুঝতে পারিনি যে ইন্টারন্যাশনাল কল এত রাত্রেবেলা, এবার তখন আমি স্ক্যাম ভেবেছিলাম, এবং তারপর যখন দেখি হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকেছে যে অরিত্র আমি তোমার সাথে কথা বলতে চাই, আই এম ফ্রম ক্যানাডা, তুমি যেই হোটেল নিয়ে কথা বলছো সেটা আমার বাবার তৈরি হোটেল এবং এরমভাবে তোমরা রেপুটেশন নষ্ট করতে পারো না। তো আমি তখন একটাই প্রশ্ন করেছিলাম যে প্রথমত কথা হোটেলের নাম তো বলা হয়নি কোথাও, দ্বিতীয়ত কথা আমি তো আপনার হোটেল নিয়ে কোনো কথা বলিনি, আমার গেস্ট এসে তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, বাট আপনারও তো ভেরিফাই করা উচিত যে কোনো মানুষ আপনার হোটেলে গিয়ে বা আপনার হোমস্টেতে গিয়ে এই ধরনের এক্সপিরিয়েন্স কেন ফেস করছে। তো তারপর জানি না সে আমার গেস্টের সাথে কথা বলেছিল কিনা, বাট যাই হোক এক্সপিরিয়েন্স খুব খারাপ, সেই কারণেই এখন নামগুলো ডিসক্লোজ করতে পারি না ওরকমভাবে। বাট আপনারা যারাই এরকম জায়গায় ঘুরতে যাবেন, যখনই কোনো রকম হোমস্টে বুক করবেন, হোটেল বুক করবেন, প্রত্যেকটা হোমস্টে হোটেলের রিভিউগুলো পড়ে নেবেন, কারণ আপনাদের মতো বহু মানুষ সেখানে যায় এবং তার 10% মানুষ কিন্তু রিভিউ লেখে। আমি যেমন রিভিউ লিখি কোথাও ঘুরতে গেলে আমার এক্সপিরিয়েন্স নিয়ে। তো যাই হোক,
মানে আমার একটু অদ্ভুত লাগলো যে এত আশা নিয়ে তুমি ঘুরতে গেছিলে, বাট এরকম একটা এক্সপিরিয়েন্স নিয়ে তুমি ফিরলে। কোথাও না কোথাও এটাও এক ধরনের অভিজ্ঞতা বলেই আজকে তুমি আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করলে, না হলে আর 5টা ট্রিপের মতো এই ট্রিপটাও হয়তো সেগুলোর মধ্যে হারিয়ে যেত। খুব ভালো লাগলো সমর্পিতাদি, মানে এক্সট্রিমলি ভালো লেগেছে আমার এই ঘটনাটা। তার কারণ ভালো লেগেছে এই সেন্সে বলছি, কারণ দেখবে পাহাড় তো আমাদের ভীষণ প্রিয়, আর পাহাড়ের ঘটনা শুনতেও খুব ভালো লাগে। কারণ আমরা যখনই পাহাড় সম্বন্ধে কথা বলি, আমাদের মনের মধ্যে ওই মায়াবী দৃশ্যগুলো ফুটে ওঠে, যে ট্রেনে করে আমরা যাচ্ছি, তারপর নেমে গাড়ি করে আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো একটা মানে আমি সত্যি কথা বলছি, তুমি ঘটনা বলছিলে আর আমার কেন জানি না খালি মনে হচ্ছিলো যে আর একবার যাই পাহাড়ে, আর একবার যাই, এরকম একটা ফিল হচ্ছিল। তো খুব ভালো লাগলো গল্পওয়ালাতে আজকে তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করলে আমাদের পুরো পরিবারের সাথে। তোমার কেমন লাগছে বলো? আমার ভীষণ ভালো লাগছে, আর বলার সময় যেন আমার মনে হচ্ছিল যে আমি খুব কাছের কাউকে বলছি, যার সাথে আমি অনেক মিশেছি, কিন্তু প্রথমবার তোমার সাথে আমার আলাপ, সামনাসামনি দেখা বা পরিচয়। কিন্তু সত্যিকারের আমি খুব এক্সাইটেড ছিলাম, আর যতটা এক্সাইটেড ছিলাম আমি কিন্তু ততটাই এসে আপ্লুত হয়েছি, এবং খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ সো মাচ। আমারও পার্সোনালি ভীষণ ভালো লেগেছে তোমার কাছ থেকে ঘটনা শুনতে। কারণ কি জানো তো, অনেক সময় ম্যাটার করে তুমি যেভাবে ঘটনা বলছো, মানুষ কিন্তু সেভাবেই ঘটনাটাকে কানেক্ট করবে, বা মানুষ সেভাবেই ঘটনাটাকে রিলেট করবে, বা আমরা সেভাবেই ঘটনাটা আমাদের মস্তিষ্কে ভেসে উঠবে। তো এটা কোথাও না কোথাও তুমি অসাধারণভাবে ঘটনাটা বলেছো, আমার ভীষণ ভালো লেগেছে শুনে। আমি চাইবো তুমি আবার আসো ইন ফিউচার, যদি তুমি আবার কখনো কোনো রকম এক্সপিরিয়েন্স তোমার নিজের না হোক, বা অন্য কারোর এক্সপিরিয়েন্সও যদি তোমার কাছে আসে, সেটা তুমি অবশ্যই আমাদের চ্যানেলে এসে শেয়ার করো। আর আজকের আড্ডা, এই ভৌতিক আড্ডা আমরা এখানে শেষ করলাম। হয়তো খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। বাই বাই, ভালো থেকো। তুমিও। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড, কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার, আপনার, প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।